আজকে আমাদের যেই ইকোনমিক কনফারেন্সটা হচ্ছে সেটা জাহিদ ভাইয়ের নেতৃত্বে। এখানে আমরা জাতীয় নিরাপত্তা বৃদ্ধি এবং জীবিকার নিরাপত্তা প্রদান এই ধরনের থিমে আলাপ করব। আমাদের সাথে আছেন ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মার লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন, তারপরে আছেন সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস ডক্টর মঞ্জুর হোসেন, তাছাড়া আছেন ডক্টর সায়মা হক বিদিশা, উনি প্রফেসর অফ ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি, এবং ডক্টর অতনুর রব্বানী, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি। তো জাহিদ ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি ডায়ালগটা শুরু করার জন্য। ধন্যবাদ শাহরিয়ার। টিবিএস কেও ধন্যবাদ এই আয়োজনটা চালু রাখার জন্য। আজকে আমাদের ফোকাসটা হলো সামাজিক সুরক্ষা খাত। আমি প্রথমেই দু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে আলোচনাটা শুরু করতে চাই। যে সামাজিক সুরক্ষা খাতের আলোচনা তো আমরা প্রতি বছরই বাজেটের আগে বাজেটের পরে করি, এবং কনভেনশনাল কিছু চ্যালেঞ্জেস ছিল এবং আছে। এই বছর তো একটা বিশেষ সময়, একটা দুর্যোগের সময়, এবং এই দুর্যোগে সামাজিক নিরাপত্তা খাতে আমার মতে একটা নতুন চ্যালেঞ্জ যোগ হয়েছে, এবং সেটা ভাইরাস বিস্তারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা সামাজিক নিরাপত্তা খাতের সামনে এসছে। এবং আমি যেটা প্রপোজ করতে চাই আপনাদের সামনে, হাইপোথেসিসটা, যে এই যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, ভাইরাস স্প্রেড কার্ভ, আমাদের মতো দেশে এটার কার্যকারিতা পেতে হলে তার সাথে সামাজিক নিরাপত্তা খাতের ভূমিকাটাকে একই কাতারে দেখতে হবে। মানে সোশ্যাল প্রোটেকশন এবং সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং আমি একটু ব্রডলি ডিফাইন করছি, ইনক্লুডিং লকডাউনস। এই দুটোর মধ্যে একটা কমপ্লিমেন্টারিটি আছে। সোশ্যাল ডিস্টেন্সিং ইফেক্টিভ হবে না যদি সোশ্যাল প্রোটেকশন তার পাশে না দাঁড়ায়। এর সাথে তো আমাদের সামাজিক নিরাপত্তা খাতের বর্তমানের যে অবস্থা, সেখানে প্রচুর চ্যালেঞ্জের কথা আপনারা সবাই জানেন। যে একদিকে যেমন ফান্ডিং এর পর্যাপ্ততার প্রশ্ন আছে, অনেকে মনে করেন এটা আন্ডার ফান্ডেড, এবং যে ফান্ডিংটা বাজেটে দেখানো হয় সেখানেও স্বচ্ছতার অভাব আছে। এখানে টার্গেটিং নিয়ে সমস্যা আছে, ইনক্লুশন এরার্স, এক্সক্লুশন এরার্স দুটোই একটা বড় সমস্যা। এবং তৃতীয় যেটা, বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা জড়িত, বিভিন্ন মন্ত্রণালয় জড়িত, তাদের ডিভিশন অফ লেবারটা অনেক ক্ষেত্রে ওভারল্যাপিং, এবং এই নিয়ে টেরিটোরিয়াল ঝগড়া সবসময় চলে, এবং এর ফলে সমন্বয়ের ব্যর্থতা আমরা লক্ষ্য করি। এছাড়া তো আমলাতান্ত্রিক যে রেড টেপিজম, সেইটা তো সব ক্ষেত্রে আছে, রাজনৈতিক প্রভাবও আছে। আর তৃতীয় যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটা হলো এই সামাজিক সুরক্ষা খাতে যে সাপোর্ট গুলো আমরা দেই, সেটার ডেলিভারির ক্ষেত্রে শেষ পর্যায়ে, যেটাকে লাস্ট মাইল ডেলিভারি চ্যালেঞ্জেস বলা হয়, সেখানেও আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হই। এবং এই ধরনের সমস্যা বর্তমানের প্রেক্ষাপটে একটা ভিন্ন রূপ ধারণ করেছে। তো এই পয়েন্টগুলি সামনে রেখে আমি শুরু করতে চাই ডক্টর সায়মা হক বিদিশাকে দিয়ে। কারণ আপনি ইদানিং কিছু বিশ্লেষণ করেছেন, এবং করোনার ফলে একটা বিষয় সামনে এসছে, যে এই যে পুয়ার নন পুয়ার ডিস্টিংশনটা, এইটা কিন্তু খুব ফাঁসি। এবং সামাজিক নিরাপত্তা খাত যদি শুধু
পুয়ারদেরকে টার্গেট করে ডিজাইন করা হয়, তাহলে বিপদের সময় এইটা কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। এখানে ভালনারেবিলিটিটা ঠিক পুয়ার নন পুয়ারের সাথে ভালনারেবল এবং নন ভালনারেবল, এবং পুয়ারকে আমরা ভালনারেবলের সাথে কিভাবে ডিস্টিংগুইশ করব, ভালনারেবিলিটিটা কত গভীর, এই নিয়ে তো আপনি ইদানিং কালে বিবিএস এর ডেটার ভিত্তিতে, অন্যান্য ডেটার ভিত্তিতে কিছু বিশ্লেষণ করেছেন এবং কিছু সিমুলেশন রেজাল্টস আমার লেখায় আমরা দেখেছি। এই যে বিশ্লেষণগুলো, এগুলোর ফলাফল যদি আপনি একটু আমাদের সামনে তুলে ধরতেন, যে পভার্টি আগে কত ছিল, কত গভীর হয়েছে, ভালনারেবল পপুলেশনের সংখ্যা কিরকম ছিল, তাদের উপর কি ধরনের অভিঘাত এই করোনার ফলে হয়েছে, তাহলে আমরা পরবর্তী কি করণীয় সে আলোচনায় যেতে পারবো। ডক্টর সাইমা হক বিদিশা। আমাদের সামাজিক দূরত্বের সাথে অবশ্যই সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা সম্পর্ক, যেটা গভীর সম্পর্কের কথা জাহিদ ভাই বললেন। এখানে যে বিষয়টি হচ্ছে যে আমাদের এখন বোধহয় একটা জিনিস চিন্তা করতে হবে, যে আমাদের আগে আমরা যে দারিদ্র যে হিসাবটা আমরা সবসময় করে আসছি, সেটা হচ্ছে যে সেটা যদি আমরা দেখি তাহলে 2016 সালের খানা জরিপ অনুযায়ী সেটা হচ্ছে 24%, 24.3% আপার পভার্টি লাইন যদি বলি। সেটা আবার 2019 সালে আপডেট করে যেটা দেখা গেছে, এটা সম্ভবত পভার্টি ইলাস্টিসিটির মাধ্যমে, সেটা হচ্ছে 20%। তো আমি এই 2016 সালের খানা জরিপটা যেহেতু একটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ সার্ভে, সুতরাং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্লেষণ করে দেখেছিলাম যে করোনার কারণে নতুন করে দরিদ্র কারা হতে পারে। কারণ স্বাভাবিকভাবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 85% আমরা যেহেতু অনানুষ্ঠানিক খাতে রয়েছে আমাদের শ্রমিকরা, তাদের অনেকেই কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে রয়েছে। সুতরাং আমরা বিভিন্ন যেভাবে চিন্তা করছিলাম সেটা হচ্ছে যে একটা অংশ হচ্ছে যারা এখন দরিদ্র আছে, আরেকটা হচ্ছে করোনা ছাড়া অন্য কারণেও কিন্তু অনেকে ঝুঁকির মধ্যে পড়তে পারে, আবার দারিদ্র সীমা থেকে উপরেও চলে আসতে পারে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ভাবে যেটা দেখতে পারি, একটা হতে পারে যে সেটা হচ্ছে আমরা পভার্টি লাইনকে একটু আপডেট করে, যেটা 1.25 দিয়ে যদি আমরা আপডেট করে দেখি, তাহলে আমরা এক ধরনের একটা সংখ্যা পেয়েছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 40% মতো হয়ে যেতে পারে। অর্থাৎ নতুন করে প্রায় দ্বিগুণ সংখ্যক দরিদ্র লোক যোগ হতে পারে। আবার অন্যভাবেও আবার দেখা গেছে যে খাদ্য দারিদ্র্যের ক্ষেত্রে, সেখানেও আমি কিছু হিসাব করে যেটা দেখেছি, সেটা দেখা গেছে যে খাদ্য দারিদ্র্যের ক্ষেত্রে 9% অতিরিক্ত লোক খাদ্য দারিদ্র্যের সাথে যুক্ত হচ্ছে। এবং তবে মোটামুটি ভাবে ভালনারেবিলিটি একটা ইন্ডেক্স নিয়েও যেটা দেখেছি, সেটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 35-36%, 20% থেকে বেড়ে হয়েছে। এখন সংখ্যা নিয়ে, মেথোডোলজি নিয়ে, পদ্ধতি নিয়ে হয়তো তর্ক বিতর্ক আমাদের মধ্যে হতে পারে, কিন্তু এই ব্যাপারটি মোটামুটি পরিষ্কার হয়ে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সাবস্টেনশিয়ালি আমরা কিন্তু ভালনারেবল বা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ একটা গ্রুপ, যারা আগে দরিদ্র সীমার নিচে ছিলেন না কিন্তু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তারা ইনভলভ, এবং তারা অনেক সময় পরিবেশগত দিক থেকেও বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে যারা বাস করছেন, হাওরে যারা বাস করছেন, যারা মঙ্গা অঞ্চলে বাস করছেন, আগে যেটা মঙ্গা ছিল, যারা পার্বত্য চট্টগ্রাম হিল ট্র্যাক্স অঞ্চলে বাস করছেন, তারা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে। সুতরাং এই নতুন দরিদ্ররা যুক্ত হচ্ছে। সুতরাং এই নতুন দরিদ্রদেরকে একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এদেরকে চিহ্নিত করা। কারণ আগে যারা দরিদ্র সীমার নিচে যারা ছিলেন, তাদের চিহ্নিতকরণের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা দেখেছি এনএসএস এর, যেটা জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেটার কিন্তু খুব দুঃখজনক হলো সেটার কিন্তু সেভাবে ইমপ্লিমেন্টেশন আমরা দেখিনি। এবং সেটার যদি ডিজিটালাইজেশনটা, সেটা অর্থাৎ এক্সিস্টিং যারা দরিদ্র আছে এবং যাদেরকে আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আনা দরকার, সেখানেও কিন্তু আমরা খুব একটা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে খুব একটা কিন্তু অগ্রগতি দেখিনি। এখন নতুন যারা দরিদ্র হলো,
বা নতুন যারা এই দরিদ্রদের মধ্যে আবার একটা বিষয় আছে যে তারা আসলে দরিদ্র, তারা কি টেম্পোরারিলি তারা পুয়ার, সেটা নির্ভর করছে হচ্ছে যে সাময়িকভাবে তারা বেকার থাকবে কিনা। একটা পর্যায়ে যদি অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়, বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ আমরা দেখেছি যে আছে, সেই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে তারা আবার দরিদ্র সীমার ওপরে চলে আসতে পারে এবং অর্থনৈতিকভাবে একটা ভালো অবস্থায় চলে আসতে পারে। কিন্তু অন্তত আমরা যেটা বলতে পারি, আগামী 3 মাস এইরকম সময় তারা কিন্তু একটা, অথবা আগামী 6 মাস, সময়টা নিয়ে হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে, তারা কিন্তু দরিদ্র সীমার নিচে চলে এসেছে। এবং তাদেরকে চিহ্নিতকরণের উপায়টা কি, এবং তাদেরকে চিহ্নিতকরণের উপায় হিসেবে অনেকভাবে বলা যায়, একটা হচ্ছে যে ডিজিটালাইজেশনের যে পদ্ধতিটা এনএসএস এর আন্ডারে যেটার কথা বলা হচ্ছে, যেটা শুরু হয়েছে G2P, গভর্নমেন্ট টু পার্সন, সেটাকে কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে এবং সেটাকে যত দ্রুত আমরা সেটাকে কার্যকর করতে পারবো তত দ্রুত কিন্তু আমরা আসলে মানুষের কাছে পৌঁছাতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনানুষ্ঠানিক খাতে শ্রমিক যুগের কথা যদি বলি, তাহলে আমরা এলাকা ভিত্তিক কিছু কর্মসূচি হতে পারে, খাত ভিত্তিক কিছু কর্মসূচি হতে পারে এবং সেলফ ক্লেইমের পদ্ধতি হতে পারে। এই তিনটির মাধ্যমে আমরা চেষ্টা করব যে চিহ্নিত করার বিষয়টা, কারণ আমার মনে হয় এখানে চিহ্নিত করার বিষয়টা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। কারণ এই যে এক্সক্লুড করে যাওয়ার একটা ব্যাপার, এই এররটা কিন্তু আমরা চাই যতটা মিনিমাইজ করা যায়। কারণ এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে ট্রান্সপারেন্সির অভাবের ক্ষেত্রে, স্বচ্ছতার অভাবের ক্ষেত্রে অনেকে কিন্তু যেটা হতে পারে যে অনেকে কিন্তু ইনক্লুড হয়ে যেতে পারে, কিন্তু আমাদের জন্য মূল বিষয়টা সেটার ক্ষেত্রে আসলে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে অনেক বছর ধরেই কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্বচ্ছতার অভাব রয়েছে। সেটা তো আমরা আসলে খুব দ্রুত সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমাদের দেখতে হবে যে যারা আসলে ক্ষুধার তাড়নায় আছে তাদেরকে যারা আমরা আসলে যাতে আমরা এক্সক্লুড করতে না পারি, এবং নতুন যে দরিদ্র সীমার নিচে যারা চলে এসছে, সেটা আমি 40% বা 35% এই ধরনের বিভিন্ন সংখ্যা আমরা দেখতে পেয়েছি, 36-40 এই ধরনের সংখ্যা। তো এদেরকে যেন আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে অন্তত সাময়িকভাবে কয়েক মাসের জন্য নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মূল বিষয়। আমার একটা খালি ক্লারিফিকেশন প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো এই যে ডাবল হয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথা আপনি বলেছেন, এদের মধ্যে আপনি বলেছেন এখানে হাওর অঞ্চল, মোংগা, চট্টগ্রাম, হিল ট্র্যাক্স এর ভালনারেবল পপুলেশন গুলো এখানে আছে। কিন্তু আমরা যেটা জানি যে আপনার শহর এবং গ্রামে আমাদের সামাজিক নিরাপত্তা খাতের উপস্থিতির মধ্যে একটা বড় তফাৎ আছে। এই যে নতুন দরিদ্র যারা, এখানে শহরের সংখ্যা কিরকম? শহরের সংখ্যাটা বেশি। শহরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে শহরের পার্সেন্টেজটা বেশি, এবং শহরের একটা যে বিষয়টা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন, সেটা হচ্ছে যে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যেটা দেখে থাকি, সেই সামাজিক নিরাপত্তা কিন্তু শহর এবং শহরের বস্তিগুলা অনেকটাই কিন্তু বলা যেতে পারে একটু ইমপ্লিসিটলি একটু বাইরেই থেকে যায়। তার ফলাফল স্বরূপ আরেকটা যেটা হচ্ছে যে শহরের ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু তারা শহর থেকে তারা গ্রামে চলে যাচ্ছে। রিক্সাওয়ালারা যারা বাসায় কাজ করতেন তারা অনেকেই কিন্তু গ্রামে চলে যাচ্ছে, এবং তাদের অনেকের একটা বড় সমস্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা আসলে কিন্তু গ্রামীণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যেও অনেক ক্ষেত্রে তারা নেই, শহরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা বিভিন্ন ধরনের অ্যাডহক প্রোগ্রামগুলো সেগুলোর মধ্যেও তারা নেই। তার ফলাফল স্বরূপ যেটা দেখা যাচ্ছে যে তাদেরকে চিহ্নিত করাটা এই জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যেটা বললেন যে আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহর অঞ্চলের ক্ষেত্রে একটা বড় ধরনের কিন্তু আমরা এই সমস্যাটা, এই দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ভালনারেবল পপুলেশন, ঝুঁকিগ্রস্ত পপুলেশনটাকে আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে যদি আরেকটু স্পেসিফাই করে বলি, কিছু কিছু ধরনের পেশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে দরিদ্ররা তৈরি হচ্ছে, 17% মতো দরিদ্র তৈরি হচ্ছে, তারা হচ্ছে যে এগ্রিকালচার সেক্টরে যারা ছিল, অর্থাৎ এগ্রিকালচারের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে, কিন্তু যেমন সবজি যারা তৈরি করছেন তারাও কিন্তু এগ্রিকালচার, তারা কিন্তু অনেকে বড় ধরনের একটা লসের সম্মুখীন কিন্তু তারা হয়েছে। আরেকটা হচ্ছে ডেইলি লেবারার যারা ছিল, তাদের ক্ষেত্রে আমরা 14% মতো দেখেছি যে নতুন দরিদ্র তৈরি হচ্ছে। এটার সঙ্গে সঙ্গে আবার যেটা হচ্ছে যে কিছু বড় বড় শিল্প কারখানায় যারা কাজ করতো, গার্মেন্টস এর মতো বড় শিল্প কারখানায়, তাদের একটা গ্রুপ রয়েছে ক্রাফটস এন্ড সেলস এর মধ্যে গার্মেন্টস এর কিছু অংশ যেটা যেমন রয়েছে, সেটার সাথে সাথে আমরা যেটা জানি যে সেখানে বিভিন্ন ধরনের
প্লাম্বিং এর কাজ, ইলেকট্রিশিয়ানদের কাজ, টেইলারদের কাজ, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দরিদ্র সীমা এই কিছু কিছু গ্রুপের কিছু কিছু এমপ্লয়মেন্ট ক্লাসিফিকেশনের মধ্যে এগুলো অনানুষ্ঠানিক খাতের এবং এরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এদের অনেকেই কিন্তু শহরতলি। এদের ক্ষেত্রে আমরা ঝুঁকির পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি। ধন্যবাদ বিদিশা, আমি আপনার কাছে ফিরে আসবো পরবর্তী পর্যায়ে। এখন আমি একটু ডক্টর মঞ্জুর কাছে যেতে চাই যে বিদিশা যে সংখ্যাগুলির কথা বলেছে এবং এখানে একটা ইনফর্মাল সেক্টরের ক্ষেত্রে ভালনারেবল পপুলেশনের সংখ্যাটাই অনেক বড় এবং এরা বিদিশা থেকে আমরা জানলাম যে এরা শহরেও আছে ব্যাপক হারে এবং গ্রামেও আছে, আবার ট্রানজিশনও হচ্ছে, শহর থেকে গ্রামে যারা আগে মাইগ্রেট করেছিল তারা ফিরে যাচ্ছে। ডক্টর মঞ্জুর, আপনি তো এই স্মল মাইক্রো এন্টারপ্রাইজ নিয়ে প্রচুর গবেষণা করেছেন। এখানে আপনার কাছে আমার যেটা প্রশ্ন যে এখানে দুটো চ্যালেঞ্জ আছে। একটা হলো যে এই প্রতিষ্ঠানগুলো এই খাতে আছে, কটেজ স্মল মাইক্রো এন্টারপ্রাইজ, সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে এফেক্টেড হচ্ছে সেই প্রশ্নে কিন্তু আমি এখন যেতে চাচ্ছি না। আমি সামাজিক সুরক্ষা খাতের পার্সপেক্টিভে ওই প্রতিষ্ঠানের উপর যারা নির্ভর করেন তাদের অবস্থাটা এখন কিরকম, আপনার অ্যাসেসমেন্টটা এই ব্যাপারে কি, এবং এখানে সংখ্যাগুলো যদি একটু আমাদের কাছে পরিষ্কার করতে। ডক্টর মঞ্জুর। ধন্যবাদ জায়েদ ভাই। আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই পুরো জিনিসটা। যেহেতু করোনা পূর্ববর্তী এবং করোনা পরবর্তী সিচুয়েশনটা আমাদের একটু ভিন্ন, যেটা আপনি বললেন। এখন আমরা বর্তমান সময়ে যদি বাজেটকে সামনে রেখে কথা বলি তাহলে একটা সোশ্যাল প্রোটেকশন বলবো কিনা আমার সেটা নিয়ে একটু দ্বিধা আছে। কারণ যে সোশ্যাল প্রোটেকশনে যারা আসতো আগে, ওল্ড অ্যালাউন্স বলেন, এক্ষেত্রে সেটা কভারেজ ছিল অনেক ছোট, অন্যদিকে তার যে অ্যামাউন্টটা দেওয়া হয়তো সেটা অনেক ছোট। এখন যে কথাটা আপনি বললেন, রাইটলি পয়েন্ট আউট করলেন, সেটা হচ্ছে এখন কিন্তু এই গ্রুপে কিন্তু অনেক একটা ব্রডার গ্রুপ যোগ হয়ে গেছে। সেখানে হচ্ছে কিছু আছে কর্মহীন, যারা ক্ষুদ্র মাঝারি এবং যেসব ফার্ম ছিল বা ফ্যাক্টরি ছিল বা প্রতিষ্ঠান ছিল তাদের যারা কাজে জড়িত ছিল তারা কর্মহীন হয়েছে, তারা এতে যোগ হয়েছে। যারা আগে দিন মজুর ছিল, অন্যান্য ভাবে ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা আমরা এই ধরনের লকডাউন করলাম, রিল্যাক্স লকডাউন, এটার ফলে অনেকের কিন্তু কাজ এবং কাজ থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। যার কারণে এখন এটাকে শুধুমাত্র সোশ্যাল প্রোটেকশনের দৃষ্টিতে দেখলে আমি মনে করি যে এটা ঠিক হবে না, এটাকে দেখতে হবে অ্যাক্রস দি বোর্ড। এবং সেখানে শুধুমাত্র যে দরিদ্র বা দরিদ্র সীমার নিচে যারা আছে তারাই যে এফেক্টেড হয়েছে এখন তা না। এখন কিন্তু মিডল ক্লাস বলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বলি তারাও কিন্তু অনেকের সমস্যার মধ্যে পড়ে গেছে, তারা বিভিন্নভাবে কর্মহীন হয়েছে এবং তাদের ইনকামের সোর্স কমে গেছে। তো এটাকে যেটা প্রফেসর ওসমানী রিসেন্টলি উনি একটা প্ল্যানিং কমিশনের জন্য একটা রিপোর্ট লিখেছেন, আপনিও জানেন, আমি দেখেছি ওটা। উনি এটাকে বলতে চাচ্ছেন যে এন্টাইটেলমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য। তো এখন সোশ্যাল প্রোটেকশনের শব্দটাকে সরিয়ে একটা ব্রডার অ্যাসপেক্টে যেটা এন্টাইটেলমেন্ট সাপোর্ট দেওয়ার একটা প্রশ্ন এসেছে অ্যাক্রস দ্য বোর্ড। আমি যদি সেক্টর ওয়াইজ আলাদা করি তাতে হয়তো সম্ভব, কিন্তু তাতে করে আমাদের ঝামেলাটা বাড়বে বর্তমানে। তার চাইতে যেটা হওয়া উচিত যে আমাদের যেটা ডক্টর বিদিশা বললেন যে আমি বিভিন্ন গবেষণায় বা সার্ভেতে জরিপে দেখলাম, সেটা হচ্ছে যে দারিদ্র্যের হার যেটা ছিল আগে সেটা দ্বিগুণের মতো হয়ে গেছে, প্রায় 40% বা তার বেশি বলা হচ্ছে। দারিদ্র্যের উপরেও কিন্তু একটা অংশ রয়ে গেছে, হয়তো আরো 10 to 20%, যারা মিডল ক্লাস বলি বা যাদের অনেক ভালনারেবল, যারা ইনকামের সাথে ভালনারেবিলিটি অনেক বেশি। তাহলে আমরা প্রায় জনগণের প্রায় 60% এখন এই ধরনের একটা এন্টাইটেলমেন্ট সাপোর্টের দাবিদার, যাদের যদি আমরা আরো কিছুদিন আমরা যদি লকডাউন বা আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে চাই। তো এখন প্রশ্ন হলো একদিকে এটা, অন্যদিকে হচ্ছে আমরা এই জুনের 1 তারিখ থেকে আবার কিছুটা ওপেন আপ করতে চাচ্ছি। সেই ওপেন আপটা যদি হয়ে যায় তাহলে বলতে হবে যে আমরা যা করার করে ফেলেছি, সামনের দিনগুলো কিন্তু তাহলে আমরা আবার আগে সোশ্যাল প্রোটেকশনে চলে যাব, কারণ তাদের তো সমস্যা থাকবে না। কিন্তু আমার ভয় ওখানে যে ওপেন আপের পরে কি দাঁড়াবে, আবার না আমাদেরকে একটা সিরিয়াস লকডাউনে যেতে হয়, তখন আমরা কতদিনের জন্য এই সিচুয়েশনটা ফেস করবো, সেটা হচ্ছে একটা বড় জিনিস। তো সেদিক থেকে আমি যেটা মনে করি যে অনেক গবেষণা অনেকেই বলছেন যে এই ধরনের 40 to 50% জনসংখ্যাকে, প্রায় 7-8 কোটি জনসংখ্যা যাদের এই ধরনের সাপোর্টের দরকার ছিল, সরকার একটা 2,500 টাকা করে 50 লাখ পরিবারকে দিবে বলেছিল, কিন্তু সেটা বিভিন্ন যেটা হচ্ছে টার্গেটিং এবং ডেলিভারি সিস্টেমের দুর্বলতার কারণে যেটা যেতে পারেনি। এখন ডক্টর বিদেশা বলছিলেন যে ডিজিটালাইজেশন, আমি এটাকে মনে করি না যে ডিজিটালাইজেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল প্রবলেম। আমরা রিসেন্টলি শুনেছি যে আপনি যাদেরকে আগে মানে
যাদের পাওনা বলে পাবে বলে যাদেরকে লিস্ট করা হয়েছে, সেই লিস্টটা করা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন পরিষদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা করছে, পলিটিক্যাল লোকজন করছে। এখন ডিজিটালাইজেশন করার পরেও দেখা যাচ্ছে যে যেসব লোকদের মধ্যে তাদের একটা ডিল হয়ে যায় যে তুমি এটা তোমার অ্যাকাউন্টে পাওয়ার পরে আমাকে এটা এত পার্সেন্ট দিয়ে দিতে হবে। কারণ ওইসব এলাকার যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ বলেন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল লোকজন বলেন, তাদেরকে অমান্য করার মতো এদের অনেকেরই ক্ষমতা নাই। কারণ তাদেরকে বলা হয় যে এরপরে যদি এটা না করে তাহলে তোমার নাম কিন্তু এরপর থাকবে না। 815 কোটি টাকার মতো একটা বাজেট ছিল, কিন্তু এটা একেবারে অপ্রতুল। আমি মনে করি একটা ব্রড বেসড একটা প্ল্যান করা উচিত। এই বাজেটে যদি হয় সেটা অনেক হিসাবে সেটা দেখা যাচ্ছে বাজেটের 2 থেকে 3% পরিমাণ, জিডিপি 2 থেকে 3% পরিমাণ যদি দেওয়া যায়, অ্যালোকেশন করা যায়, তবে সেটা যেটা হয়ে যাবে 2-3% হলেও সেটা বাজেটের অন্তত 20% হয়ে যায়। সেটা আমি মনে করি রিয়ালিস্টিক না। তার চাইতে কমিয়ে যতটুকু হয় অ্যাক্রস দ্য বোর্ড, এই যারা পভার্টি লাইনের উপরে এবং নিচে একটা মানে থ্রেশহোল্ড লেভেল তৈরি করে চিন্তা করে যে তালিকাটা তো প্রস্তুত হয়েছে, এটাকে আর একটু ভালোভাবে যদি করে দেওয়া যায় তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, আপনি যে ভাইরাসের কার্ভ ফ্ল্যাটেনিং বলেন, তাহলে সেটাতে আমরা কিছু সুফল পেতে পারি। ধন্যবাদ ডক্টর মঞ্জুর। আমি এখন অতনু, আপনি তো লেবার মার্কেট নিয়ে প্রচুর কাজ করেছেন এবং সোশ্যাল প্রোটেকশন সিস্টেম নিয়ে, ডেটাবেস নিয়েও কাজ করেছেন। ডক্টর মঞ্জুরের দুটো পয়েন্ট যে আপনার মতামত আমি জানতে চাই। যে একটা হলো যে ফর্মাল সেক্টরেও তো প্রচুর ভালনারেবিলিটি আছে, যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের যে কনভেনশনাল উইজডম সেটা থেকে বেরিয়ে আসতে হবে, ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। যে উনি উসমানী সাহেবের কথা যেটা বলেন যে একটা ব্রড এন্টাইটেলমেন্ট সাপোর্টের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা কার কাছে কিভাবে পৌঁছাবো, চিহ্নিত কিভাবে করব, এটা বিদিশাও এই সমস্যাটার কথা ইঙ্গিত দিয়েছিল। ডক্টর মঞ্জুর যেটা বলেছেন যে ডিজিটাইজেশনটা কোনো প্যানাসিয়া না, এখানে আরো গভীর সমস্যা আছে। এই নিয়ে আপনার মতামত দিয়ে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলবো, আপনি জাহিদ ভাই, আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে সোশ্যাল প্রোটেকশন এবং সোশ্যাল ডিস্টেন্সিং, ক্লাস প্যাটার্নিং এর জন্য আমরা যে পলিসিটা বলা হয় সেটার মধ্যে একটা কমপ্লিমেন্টারিটি আছে। আমি যদি ওটা থেকে শুরু করি, যে একটা তো সোশ্যাল প্রোটেকশনের অবজেক্টিভ আমরা জানি যে কিছু ভালো মানুষ থাকে, তাদের সংখ্যা বেড়ে যেতে পারে, যেটা ব্রিটিশ অলরেডি বের করেছে, কিছু কাজ করেছে। মঞ্জুর ভাই যেটা বলেছেন যে এদেরকে টার্গেটিং এর একটা বিরাট ইস্যু থাকবে, কিন্তু আমরা যদি গল্পটাকে উল্টা দিকে সরাই, যে সোশ্যাল ডিস্টেন্সিং এই পুরো জিনিসটাকে যদি আমরা প্রপারলি মেনটেন করতে চাই, তাহলে এই সোশ্যাল সেফটি নেটের একটা ভূমিকা থাকবে। তার মানে হচ্ছে সোশ্যাল সেফটি নেটটা প্যাসিভ, যে এটার কারণে মানুষ দরিদ্র হচ্ছে এবং সে কারণে আমরা সাপোর্ট দিচ্ছি, সেটা একভাবে দেখা, এবং হয়তো সেটা মোর বলবো যে কনজারভেটিভ বা ট্র্যাডিশনাল দিকে দেখা। আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রধান এবং প্রথম যে সমস্যা, যে আমাদেরকে মানুষজনকে আমি যাতে একটা যদি ছোট স্ট্যাটিস্টিক বলি, আপনি যখন কথা বলছেন তখন দেখলাম যে গত 24 ঘন্টায় আমাদের হাইয়েস্ট নাম্বার অফ মানুষ আপনার এফেক্টেড হয়েছে 2500। এই প্রথমবারের মতো আমরা 2500-এর বেশি মানুষ ইনফেক্টেড হয়েছে, সেটা আমরা পেয়েছি আর কি 22%, দিস দ্য হাইয়েস্ট নাম্বার। তার মানে হচ্ছে গিয়ে জুন মাসে 1 তারিখে খোলা হচ্ছে, কিন্তু এদিকে প্রচুর মানুষ এফেক্টেড হচ্ছে। এই দুটার মধ্যে আসলে আমার মনে হয় না যে এটা একটা ইকোনমিক ডিসিশন, এটা একটা হয়তো যে কোনো কারণে হোক, এটা একটা মোর পলিটিক্যাল ডিসিশন। সেটা কি কারণ থাকতে পারে সেটা আমার মনে হয় যে আমরা কখনোই পুরোপুরি জানতে পারবো না। পয়েন্ট আই ট্রাই টু মেক, যে আমরা যদি এভাবে দেখি যে সোশ্যাল সেফটি নেটে এটাকে আমরা একটা টুল হিসেবে ব্যবহার করব আমাদের এই পার্টিকুলার যে এপিডেমিক একটা প্যান্ডেমিক সমস্যায় পড়েছি সেটাকে আমরা অ্যাড্রেস করার জন্য, তাহলে কিন্তু আসলে কে ভালনারেবল, কে নতুন করে ভালনারেবল, ফর্মাল ইনফর্মাল সেক্টর, এটা কিন্তু অনেক দাঁড়ি হয়ে যায়, ফাজি হয়ে যায়। ফর এক্সাম্পল, যে হ্যাঁ আমাদের যে আরএমজি সেক্টর আছে, আরএমজি সেক্টর যে ফ্যাক্টরি এগুলো আছে, তারা তো ফর্মাল সেক্টর। আপনি আমাকে যে প্রশ্নটা, যে কনটেক্সটটা বললেন আর কি, কিন্তু এরা তো একটা বদ্ধ জায়গায় অনেক মানুষ একসাথে কাজ করে। তাহলে কি আমরা সোশ্যাল সেফটি নেটের যে, কিন্তু এরা যদি একসাথে জুন মাসে 1 তারিখ থেকে কাজ করা শুরু করে অলরেডি বিভিন্ন, তাহলে কিন্তু এরা মোর ভালনারেবল। এরা কিন্তু কন্ট্রাক্ট অনেক বেশি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটার কিন্তু একটা বিরাট ইমপ্লিকেশন, ম্যাক্রোইকোনমিক ইমপ্লিকেশন করতে পারে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ করে। যদি কোনো একটা ফ্যাক্টরি 1000 মানুষ একটা ফ্যাক্টরিতে 20% হঠাৎ করে এফেক্টেড হয়, বা 10% এফেক্টেড হয়, তাহলে সেই ফ্যাক্টরি চলতে পারবে না, এবং সেটার জন্য যে প্যানিক হবে, যে সোশ্যাল
আপিভাল হইতে পারে, সেটা কিন্তু অনেক লম্বা ইমপ্লিকেশন। তো সেই জন্য আমি যেটা বলবো যে আমি বলছি না আমার পক্ষে এত তাড়াতাড়ি প্রেসক্রিপটিভ হওয়াটা একটু কঠিন, কিন্তু আমি যেটা বলবো যে আমরা যেটাকে সোশ্যাল সেফটি নেট বলছি সেটার আসলে একটা উল্টো ভাবে দেখার একটা সুযোগ এখানে আছে। সেটাকে আমি জানি না সোশ্যাল সেফটি নেট বলবো নাকি ব্রডব্যান্ড এন্টাইটেলমেন্ট বলবো, সেটা ডিফারেন্ট স্টোরি, তাই না? আমি এটাকে যদি ব্যবহার করি আমি কি নাম দিব, কিন্তু নামে কি এসে যায়। তো তো সুতরাং সুতরাং ফর্মাল সেক্টরকে আমরা কিভাবে ওপেন আপ করব, কিভাবে সাপোর্ট দিব, আমাদেরকে যদি এমন হয় যে শিফটিং এর মধ্যে চলে যেতে হবে, যে এই ওয়ার্কাররা 50% বেশি আপনার কোন ফ্যাক্টরি আপনার অপারেশন যেতে পারবে, তাহলে আমাদের যারা প্রাইভেট সেক্টর উদ্যোক্তা আছে এবং আমাদের সরকার আছে এবং আমাদের যে বায়োল্যাটারাল মাল্টিল্যাটারাল ডোনার বা ডেভেলপমেন্ট পার্টনার আছে, আমাদের মিডিয়া আছে, আমাদের সিভিল সোসাইটি আছে, সবাইকে একসাথে মিলে বসে ভাবতে হবে যে সাপোর্ট সিস্টেমটা আমরা কিভাবে ডেভেলপ। টার্গেটিং এর কনটেক্সট একটা বলি যে আমি ব্রড বেস ম্যাক্রো সোশ্যাল সেফটি নিতে কাজ করেছি, তা না, টার্গেটিং নিয়ে আমার একটা কাজ করার সুযোগ আছে, এখন কাজটা চলছে যদি এখন বন্ধ। সেটা হচ্ছে একটা জিনিস একটু খেয়াল রাখেন, আমরা যেটাকে টার্গেটিং বলছি, টার্গেটিং তো কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া থাকে, কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে। ঘটনাচক্রে আমি যে প্রজেক্টটাতে কাজ করেছিলাম সেটা হয়েছিল ওল্ড এজ অ্যালাউন্স সোশ্যাল পেনশন, এবং আমাদের এই যে প্যান্ডেমিকটা সেটা আবার পার্টিকুলারলি একটু বয়স্ক মানুষরা ভালারেবল, সেজন্য হয়তো আমি একটু একটু অথরিটি বোধ করতে পারি যে আমার কিছু বলা উচিত। দেখেন এই ক্রাইটেরিয়া গুলা কিন্তু আমাদের এই 5 জন যে মানুষ আছে আমরা এখানে মোটামুটি আমরা শিক্ষিত খেয়াল রাখি। এই ক্রাইটেরিয়া গুলো যদি আমাদের 5 জনকে দেওয়া হয়, 5 জন 5 ভাবে ইন্টারপ্রেট করবে। আমরা দেখেছি, মানে আমরা ওদেরকে বলেছিলাম যারা এই টার্গেটিংটা করবে। সুতরাং সরকারের একটা পলিসি আছে, পলিসিটা ওয়েল ইন্টেনশন, কোনো সমস্যা নেই। বাদ দিলাম এই নতুন পুয়োর, পুরনো পুয়োর, ফর্মাল ইনফর্মাল, এটা কিন্তু একটা বিরাট আপনার একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা আমরা এখন কিভাবে অ্যাড্রেস করব, নাকি আমরা ইউনিভার্সাল ভেরি সেন্সিটিভ একটা মেথডে চলে যাবো যে আমরা সবাইকে দিব? হ্যাঁ, অনেক আপনার ইনক্লুশন এরার হবে, কিন্তু অ্যাজ লং এজ এক্সক্লুশন এরার না হয় এবং যদি এই সোশ্যাল সেফটি একটা মানুষের সোশ্যাল ডিস্টেন্সিংটাকে হেল্প করে, তাহলে আমার মনে হয় যে আখেরে এই জিনিসটা আমাদেরকে যথেষ্ট ডিভিডেন্ড দিবে এবং হয়তো আমাদের ইকোনমি যতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি ততটা ক্ষতিগ্রস্ত হবে। এই যে রিওপেনিং এর সিদ্ধান্তটা হলো এবং এখানে আমরা বেশ উদারভাবে রিওপেনিং করছি, ব্যাংকের আওয়ার্স বাড়ানো হচ্ছে, গণপরিবহন চালু হচ্ছে, অফিস আদালত খুলে যাচ্ছে, আমরা তো ভালনারেবিলিটি নিয়ে কথা বলছি এবং ভালনারেবিলিটি নিয়ে কি করণীয়, কিভাবে ভালনারেবিলিটি মুক্ত রাখা যায় অর্থনীতিকে, মানুষকে, সেটা নিয়ে কথা আলাপ আলোচনা করছি। অতনু যেটা একটা ডাইমেনশন যোগ করেছে যে বিশেষ করে যখন আমি বললাম যে ফর্মাল সেক্টরে তো এখানে একটু ভালনারেবিলিটি কম, কিন্তু অতনু সেখানে পয়েন্টটা ছিল যে আসলে এই করোনা কনটেক্সটে কিন্তু এই কনসেপশনটা বদলে গেছে। কারণ একটা 1000 শ্রমিকের ফ্যাক্টরিতে যদি আমি কাজ করতে যাই, আমার হয়তো ইনকাম ভালনারেবিলিটি আগের মতোই আছে, কিন্তু আমার হেলথ ভালনারেবিলিটি তো দারুণভাবে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কাজে এখানে ভালনারেবিলিটি টু দ্য ভাইরাস এবং ভালনারেবিলিটি অফ লাইভলিহুড দুটো বিষয় একসাথে চলে আসে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মুহূর্তে আপনাদের অ্যাসেসমেন্টটা কি? আমি জানি এটা বলা খুব কঠিন, কাজে আপনি অনেক ক্যাভিয়েটস দিয়েই প্রশ্নটার উত্তর অবশ্যই দেবেন হয়তো, কিন্তু এই যে আমরা খুলে দিচ্ছি এটার পেছনে অতনু একটু ডিপ্লোম্যাটিক্যালি বলেছে যে কারণগুলি হয়তো আমরা অনেক ধরনের কারণ থাকতে পারে, সেটা কিছু বলা যায় কিছু বলা যায় না, সেটা বুঝলাম আমরা, কিন্তু যেটা মানে এক্সপ্লিসিটলি যেটা বলা হচ্ছে যে জীবিকা ঝুঁকির মধ্যে আছে এবং অনেকেই কাজ হারিয়েছেন, আয় শূন্য হয়েছেন, কাজেই আমরা আর কতদিন ইকোনমিকে চাকাগুলোকে বন্ধ রাখবো, খুলে তো দিতে হবেই, এটাই হচ্ছে অ্যাপারেন্ট। কাজে তার ভিত্তিতে আমার প্রশ্ন হলো যে এটা কি আমরা যে পদক্ষেপটা নিচ্ছি এবং যে সময়ে নিচ্ছি, আজকে সবচেয়ে বেশি ইনফেক্টেড কেসেস পাওয়া যাচ্ছে, তার মানে আমরা কার্ভেটিক ইনক্রিজিং এট এন ইনক্রিজিং রেট পর্যায়ে আছি। সেই ধরনের সিচুয়েশন থেকে ভালনারেবিলিটি কি কমবে নাকি বাড়বে, দুটোই?
ভালনারেবিলিটি টু দ্য ভাইরাস এবং ভালনারেবিলিটি অফ লাইভলিহুডস। আপনাদের কি মনে হয়? সংক্ষেপে যদি উত্তর দিতেন ব্রেকের আগে যাওয়ার। আহ, বিদেশ আমার যেটা মনে হয় আমাদেরকে আমরা এখন বর্তমানে আসলে যে অবস্থাতে আছি সেটা আমি বিনীতভাবে আমার বুদ্ধিতে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আহ, আহ, যখন আমরা স্বাস্থ্যগত বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছি সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে সংখ্যাগুলো কিন্তু আমরা খুব একটা ইনফেকশনের হার কিন্তু আমরা কমতে দেখছি না। তো এই ক্ষেত্রে আসলে আমি এই কথাটা অনেকবার বলেছি, আমাদের কিন্তু আসলে এপিডেমিওলজিস্ট যারা তাদের সাথে আসলে কনসাল্ট করে এবং তাদের যে সাজেশনটা সেটাকে আমাদের সবচেয়ে আগে চিন্তা করতে হবে। আমরা যারা আছি এখানে আমরা অর্থনীতি নিয়ে কাজ করি, আসলে একজন ভাইরাস নিয়ে যিনি কাজ করেন তিনি কিন্তু আসলে বলতে পারবেন যে আসলে কি ধরনের পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিটা কতটুকু। কারণ আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে যে হিউম্যান লাইফকে বিভিন্ন ভাবে কিন্তু অর্থনীতিতে ভ্যালু করবার একটা বিষয় আছে। আমি সত্যিকার অর্থে আমি এই বিষয়টা আমি খুব আনকমফোর্টেবল বোধ করি, কারণ আমি হিউম্যান লাইফকে আসলে ভ্যালু করার ব্যাপারটা আমার ইটস নট মাই কাপ অফ টি। হ্যাঁ, তো আমি আসলে মূলত যেটা বলতে চাই আমাদের দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি বিনীতভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের খুব স্ট্রিক্ট কিছু মেজারমেন্ট সেটা অল্প সময়ের জন্য হলে আমাদের কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের লাভ হতে পারে। কারণ এখন কিন্তু যে বিষয়টা আমাদের ফ্ল্যাট আমাদের কার্ভ কিন্তু বাড়ছে, আমরা কিন্তু এই পর্যায়ে কিন্তু আরো যদি স্টিপ হয়ে কার্ভটা বাড়ে তখন কিন্তু আমাদের সামাল দেওয়া আমাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে, এবং তখন আমরা কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে চাই না যে একটা পর্যায়ে যখন দেখা গেল অর্থনৈতিক ভাবেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে একটা পর্যায়ে ট্রেড শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্ডার গুলো বিদেশি কোম্পানিগুলো নিচ্ছে, আমাদের অর্ডার তখন অন্য দেশের কাছে চলে আসছে, এইরকম পরিস্থিতিতে কিন্তু আমরা পড়তে চাই না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখন আমরা একটু কষ্ট করি, এখন আমরা একবেলা খেয়ে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা যেন দ্রুত এই সমস্যার হাত থেকে বের হয়ে যেতে পারি। আমাদের এই এন্ট্রি স্ট্র্যাটেজি বা লকডাউন থেকে এক্সিট স্ট্র্যাটেজিটা এটার প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের আসলে দেখার বিষয় হচ্ছে যে আমরা স্বাস্থ্য ঝুঁকিটাকে সবচেয়ে কমিয়ে আমরা এন্ট্রিটা করতে চাচ্ছি বা লকডাউন থেকে এক্সিট করতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে আমাদের খাত ভিত্তিক চিন্তা ভাবনা করা, যেমন প্রথমে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে মোটামুটি ভাবে কৃষি খাত যেটা এখন ওপেনই আছে মোটামুটি ভাবে, এরপরে হয়তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের হয়তো একটু চিহ্নিত করার দরকার যে কোন 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 ধরনের খাত, যেমন যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে স্মল স্কেলে কিছু কাজ করা হয়, 10 জন ওয়ার্কার কাজ করছে, সেখানে সেটা ম্যানেজ করা অনেকটা সহজ একটা বড় ফ্যাক্টরি ম্যানেজ করার চেয়ে, সেখানে স্বাস্থ্য ঝুঁকিটাকেও হয়তো কন্ট্রোল করাটা সহজ হতে পারে। সুতরাং এই যে বিভিন্ন এলাকা ভিত্তিক, বিভিন্ন জোন ভিত্তিক, বিভিন্ন খাত ভিত্তিক ওপেনিং আপের এই প্ল্যানিংটা, এটা কিন্তু আসলে জরুরি। তো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে একটা বিষয় যেটা আমি যদি একটু সাম আপ করি সেটা হচ্ছে আমাদের এখানে আসলে যারা অথরিটি কিন্তু যারা যারা ভাইরোলজিস্ট তাদের পরামর্শটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের চিন্তা করা উচিত লং টার্মে আমাদের জন্য কোনটা বেনিফিশিয়াল হবে সেটা, এবং তৃতীয় বিষয় যেটা আমি একটু আগে বললাম যে সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানটা যে আসলে কোন কোন খাতকে কিভাবে, কারণ অনেক সময় স্বাস্থ্যবিধির কথা যেটা বলা হচ্ছে, আমরা কিন্তু ঈদের সময় আমরা দেখেছি স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলার কথা বলা হলেও কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায় না। তো তাদেরকে যদি আমি তাদেরকে দিয়ে আমরা আসলে কতটুকু মানাতে পারবো সেই ব্যাপারে কিন্তু একটা শঙ্কা বোধহয় আমাদের সবার মাঝেই আছে, এবং সেটার কারণে আমি আমার বিবেচনা এবং বুদ্ধিতে যেটা আমার মনে করি সেটা হচ্ছে যে আমাদের আসলে খুব সাবধানে আগানোটাই কিন্তু জরুরি। বর্তমানে যেভাবে আমরা যে কৌশলটা নিয়েছি সেটাকে রিকনসিডারেশনের অনেক প্রয়োজন আছে। তো ডক্টর আপনি অবশ্য আরেকটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে এখানে এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল ইস্যু চলে আসে, সেটা হলো আমরা জীবনকে কিভাবে মূল্যায়ন করছি। এবং আপনি বলেছেন যে ইটস নট মাই কাপ অফ টি। মাই বলতে আমি এই অর্থনীতি শাস্ত্রকেই বোঝাচ্ছি, এবং আমি আপনার সাথে এই ব্যাপারে সম্পূর্ণ একমত। এবং আমি আরেকটু স্ট্রঙ্গার একটা শব্দ ব্যবহার করব যাতে আমাদের এই ডক্টর মঞ্জুর এবং তনুকে প্রভোগ করার জন্য। আমার কাছে এটা ভালগার ইকোনমিক্স বলে মনে হয়। এই যে
জীবনের মূল্যায়ন, স্ট্যাটিস্টিক্যাল ইয়ার্স অফ লাইফ, তার মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যে দরিদ্র দেশে লকডাউন গুলো কম কার্যকর, ধনী দেশে লকডাউন গুলি বেশি কার্যকর, কাজে দরিদ্র দেশগুলোকে ওই ধরনের স্ট্রিক্ট মেজারে যাওয়াটা ইকোনমিক্যালি ইটস নট রেকমেন্ডেড। ডক্টর মঞ্জুর, আপনার কাছ থেকে উত্তরটা শুনতে। ধন্যবাদ জাহিদ ভাই। এটা আসলে খুবই কঠিন প্রশ্ন এবং সবার জন্য উত্তর দেওয়া কঠিন। তার কারণ আমি আপনার প্রথম কথা থেকেই আসি আবার, যে আমরা যেভাবে লকডাউন শুরু করলাম, আসলে কোথায় যে আমরা শেষ করা উচিত ছিল বা কোথায় গেলে সব দিকে ভালো হয়, আমরা প্রথম থেকেই এই ইস্যুটার সাথে আসছে লাইফস ভার্সেস লাইভলিহুডস, একটা ট্রেড অফের কথা আসছিল। তা আমি স্টিল মনে করি এখানে কোনো ট্রেড অফ নাই, আসলে দুটাই লাইফস ভার্সেস লাইফস। কারণ হচ্ছে যে আপনি ঘরে থাকলেও হয়তো আপনি সঠিকভাবে যদি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ গুলো যদি এফোর্ড না করতে পারলে, তাহলে আপনার লাইফে যে রিস্কটা আসবে, আপনি ঘর থেকে বের হলেও সেই একই রকম লাইফের প্রতি একটা রিস্ক আসবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে একই ইন দ্য সেম লাইন অফ থিঙ্কিং এ। তো কিন্তু যেভাবে আমরা লকডাউনটা গত 3 মাস করলাম, লকডাউন তো আসলে বলা হয়নি অফিসিয়ালি, আমার কাছে ওখানেই প্রশ্ন ছিল যে আমরা উই মিসড দ্য ট্রেন আসলে। কারণ হচ্ছে এপিডেমিওলজিস্টরা যা বলছে, আমরা তো এখন সবাই বিশেষজ্ঞ হয়ে গেছি আসলে ভাইরাস বিষয়ে সবকিছু। এপিডেমিওলজিস্টের যে দুইটা ইয়ে ছিল, গ্রাফের ইয়ে ছিল, তার এস্টিমেশন ছিল 49 ডেজ এর লকডাউন অথবা 78 ডেজ এর। তো সেটা তারা স্ট্রিক্ট লকডাউনের কথাই বলছিল। তাহলে যেটা হয় যে ইভেন আমরা যদি 30 দিনও স্ট্রিক্ট এনফোর্স করতে পারতাম, তাহলে তো ভাইরাসটা ডাই আউট করতো, আর বাইরের থেকে যদি না আসতে দিতাম তাহলে হয়তো আমরা কন্টিনিউ করতে পারতাম। এখন যেটা দেখেন, এই ইনফেকশন রেটটা কখন বাড়ছে? যখন আমরা আস্তে আস্তে ওপেন আপ করা শুরু করলাম, তখনই কিন্তু ইনফেকশন রেটটা বেড়ে যাচ্ছে। আমি টেস্টিং এর কথা বলবো না আমরা বেশি করে কম করি, কিন্তু আমার রেটটা আমার মনে হয় এটা রাইট, যে যতটুকু আমি করছি তার মধ্যে আমার ইনফেকশন রেটটা কম। সেই অবস্থায় আমরা দেখলাম যে আমরা এফোর্ড করতে পারছি না এতদিন, যতটুকু আছে ততটুকু, তারপর আমরা আরো ওয়াইডার ওপেন আপের দিকে চলে গেলাম। সেই জায়গাটায় আমি সবার সাথে একমত যে আসলে আমাদের এট ওয়ান গোতে আসলে এভাবে যাওয়া উচিত হয়নি বলে আমি মনে করি। আমাদের উচিত ছিল হয়তো জোন ভিত্তিক বা এলাকা ভিত্তিক বা সেক্টর ভিত্তিক হয়তো ওপেন আপ আস্তে আস্তে আমরা করতে পারতাম। এট দ্য সেম টাইম এটা শেষ কোথায় হবে আমরাও জানি না। যদি এটা আরো থাকে তাহলে হয়তো আমাদেরকে আবারও ফিরে আসতে হবে ব্যাক টু স্কোয়ার। যদি হয় তাহলে কিন্তু আমাদের জীবিকার প্রতি আবারও সেই থ্রেটটা থেকেই গেল। বাই দিস টাইম কিন্তু আমরা জিনিসটা সর্ট আউট করতে পারলাম না যে কিভাবে এই যে এন্টাইটেলমেন্ট সাপোর্ট বলেন, সোশ্যাল সেফটি নেটের সাপোর্ট বলেন বা অন্যান্য প্রণোদনা কিভাবে দিব, সেই জিনিসটা কিন্তু এই 3 মাসে 4 মাসে আমরা কিন্তু সর্ট আউট করতে পারিনি। সামনে যদি আমাদেরকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে কি হবে আমি আসলে বুঝি না। সুতরাং এখানে ইকোনমিক্স নন ইকোনমিক ইস্যু নাই, আসলে সবার দিকেই একইভাবেই চিন্তাটা আমাদের যাচ্ছে যে আসলে দুটোকেই এফেক্ট করছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এখন আমাদের যে সময়টা দরকার ছিল, আমরা একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে যাচ্ছি, সেখানে হয়তো আরো ফাইন টিউন করা যেত, হয়তোবা আমরা করতে বাধ্য হব সামনে হয়তোবা যেভাবে বাড়ছে। তো সেদিক থেকে আমাদের ইমিডিয়েট যেটা দরকার ছিল, আমরা যে সাপোর্ট গুলা, যে প্রণোদনা প্যাকেজ গুলা দিব বলছিলাম, সেগুলো কিভাবে আরো জনগণের কাছে পৌঁছাতে পারে, যারা ভালনারেবল, যারা ডিস্ট্রেসড গ্রুপ আছে তাদের কাছে। এবং সামনে যদি আমরা সাকসেসফুলি যদি ওপেন আপ করতে পারি, তাহলে ওয়েল এন্ড গুড, আমাদের এত কিছু আর চিন্তা করার দরকার হবে না, যেটা আমরা আগের মতো যেতে পারবো। তবে ইট ইজ ভেরি আনলাইকলি যতক্ষণ না একটা ভ্যাকসিন আসে বা একটা সিচুয়েশন তৈরি হয়, আমার মনে হয় না যে আমরা ওই অবস্থায় যেতে পারবো। আমাদেরকে এখন চিন্তা দুটোই, লাইফস এট দ্য সেম টাইম লাইভলিহুডস অন লাইফস अगेन। ডক্টর মনজুর যেটা বললেন যে আমরা আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেখান থেকে যে তিমিরে ছিলাম সেই তিমিরে ফিরে আসতে পারি, আমি একটু সারিয়াকে এখানে যুক্ত করতে চাই। আপনার ভিউ যদি কোনো থাকে এখানে। না, আমার ভিউ হলো যে আসলে যে ডক্টর বিদিশা যেটা বলছেন, আমি ওইখানে একটা জিনিস আমার সম্পূর্ণভাবে আমি ফিল করি যে আসলে এই বিষয়টা তো শুধুমাত্র ইকোনমিক ডেঞ্জার খুব ইরোড করে যাচ্ছে, এই জন্য খুলে দেওয়া। তো খুলে দিয়ে আমরা সবাই আক্রান্ত হয়ে গেলাম, ওভারওয়েলমড হয়ে গেলাম, তারপরে ইকোনমি তো তখনও বাঁচবে না, তাহলে তো কোনো লাভ হলো না। সো এটাই হলো আমার ফিলিং। এবং আমাদের একটা আগের থেকে ধারণা ছিল মে মাস হবে পিক, এখন দেখে বোঝা যাচ্ছে যে আসলে মে মাস পিক না, এটা তো কার্ভ তো ফ্ল্যাটেন হওয়ার কোনো নৌনাই নেই। এটা যাচ্ছে এবং উপর দিকে উঠবে, জুন মাসেও এটা উপর দিকে উঠবে, এবং আমরা ঠিক জানি না, কারণ সায়েন্টিস্টরা এখন বলছেন যে করোনা ভাইরাস খুব সম্ভবত ভ্যাকসিন আসলেও করোনা ভাইরাস থাকবে। আবার দেন এগেইন আমরা যদি নেইবার দিকে তাকিয়ে দেখি যে ইন্ডিয়াতেও কিন্তু আমাদের থেকে বেটার ভাবে, বাট ওখানেও খুলে দিচ্ছে, ওখানে জোন ধরে খুলে দিচ্ছে। তা আমাদের মানে একটা ওভারঅল আমার ফিলিং হচ্ছে যে আমাদের সরকার প্রথম থেকে
মানে যেই একটা তো নেশন হিসাবে আমরা স্যাক্রিফাইস করছি, ওয়ার্কিং আওয়ার স্যাক্রিফাইস করছি, আমরা প্রোডাক্টিভিটি স্যাক্রিফাইস করছি, কিন্তু সেই স্যাক্রিফাইসটা আসলে মানে মূল্যহীন হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। যে এই যে আমরা যে শাটডাউনের ভিতরে ছিলাম বা হলিডের ভিতরে ছিলাম, এটা হয়তো আসলে ওই রিটার্নটা পাচ্ছি না। কারণ এমনি আমাদের সাথে যখন কথা বলেন ভাইরোলজিস্ট, ওনারা বলছেন যে ধরে নিতে হবে যে যেটা রেকর্ডেড আছে তার থেকে 10 গুণ আমাদের আসলে রিয়েল কেস আছে রিয়েল লাইফে। তো আসলে এটা সিরিয়াস প্যান্ডেমিক, মানে বাংলাদেশে খুবই খারাপ অবস্থা হয়ে আছে রাইট নাও। হয়তো এত মানুষ মরেনি, বাট আরো বেশি কেস হয়ে আছে। সো আই এম জাস্ট এইখানে আপনাদের অবজারভেশনটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বিকজ সেটা থেকে আমার অপিনিয়নটা তৈরি হবে আসলে। ডক্টর অতনু রপ্পানি, এখানে ভালনারেবিলিটি নিয়ে আমরা আলোচনা করছি, আপনি কিভাবে দেখছেন ভালনারেবিলিটিটা? আপনি অবশ্য কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তবুও আপনাকে আমি আরেকটা সুযোগ দিতে চাই যে আপনি ডক্টর মনজুর বিদিশা শাহরিয়ারের উত্তরগুলি শুনলেন, এর ভিত্তিতে আপনার কনক্লুডিং অ্যাসেসমেন্টটা কি? আমরা যদি এটাকে জীবন জীবিকা ওই ট্রেড অফ হিসেবে দেখি, তাহলে গল্পটা খুব দ্রুত আসলে আনম্যানেজেবল হয়ে যায়। তখন আমাদের নিজস্ব ইডিওলজি, নিজস্ব ফিলোসফিক্যাল পজিশন আমরা নিয়ে আসি। স্ট্যাটিস্টিক্যাল লাইফে যেটা বললেন, আমার মনে হয় সেটা তো পুরো আমরা একটা কোর্সে কথা বলতে পারি আর কি। বাট আইডিয়াটা হচ্ছে যে আমরা এক্সেস রিস্কটা কিভাবে নিব, আমার মনে হয় সেটা এভাবে যদি আমরা ভাবি, এবং সেই এক্সেস রিস্কের একটা ভ্যালু আছে, সেটা আমরা কিভাবে করতে পারি। সুতরাং এটা একটা পার্টিকুলার তো মানুষ নিয়ে কথা না, আমি এক্স্যাক্টলি ওটা আসলে একটা লম্বা বিতর্ক এবং আলোচনার বিষয়। আমি উল্টো অন্যভাবে বলি যে আমাদের দেশে ধরেন যে আমরা জানি যে অবস্থা খুব ভালো না, আমাদের এখনো সংক্রমণ আছে, কমিউনিটি ট্রান্সমিশনের এক্সাক্ট সিচুয়েশনটা আমরা পুরোপুরি জানি না, তার ধরে নিই যে মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। গিভেন দ্যাট সিচুয়েশন এখন, এবং আমাদের ইকোনমি সম্ভবত খুলতে হবে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় সেভাবে একভাবে আলোচনাটা করতে পারি। তো সেখানে ভালনারেবিলিটির ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা কত মানুষের সংক্রমণ এড়াতে পারবো যদি আমরা এখন খুলি। সেখানে তাহলে একটা খুব ইম্পর্টেন্ট, এবং যে জায়গাটাতে আমি বলবো যে আমাদের ওই ট্রেন মিস হওয়ার ব্যাপারটা, যেটা মঞ্জুর ভাই বলেছেন, যে আমাদের আসলে একটা খুব ভালো ডেটা ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত ছিল গত 3 মাসে, সো দ্যাট আমরা যখন ইকোনমিটা আস্তে আস্তে খুলবো, বিভিন্ন টাইপের এই টাইপের কোট আনকোট এক্সপেরিমেন্টে যাব, তখন আমাদের সিচুয়েশনটা কি হবে এবং তখন আমরা কোর্সটা কানেক্ট করবো কিভাবে। ঠিক আছে, এই যে ডেটা এবং ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আপনার কিভাবে টেস্টিং হবে, কেউ যদি ধরা পড়ে, কারো যদি এই পার্টিকুলার সমস্যাটা বা ইনফেক্টেড হয়, সে যাদের কন্ট্যাক্টে এসেছিল সেই কন্ট্যাক্ট ট্রেসিংটা কিভাবে হবে, সেখানে যখন মানুষ স্টিগমাটাইজ না হয়ে তার নিজস্ব ইনফরমেশনটা রিভিল করে, এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার, যেটার একটা আছে খুবই ভাইরাল বায়োলজিক্যাল বেসিস, যেটা অবশ্যই আমাদের এক্সপার্টাইজের বিষয় না, কিন্তু তার সাথে যে সোশ্যাল ইস্যু, স্টিগমাটাইজেশন, সোশ্যাল নেটওয়ার্ক, আমরা কিভাবে, ফর এক্সাম্পল আমরা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে সোশ্যাল সেফটি নেট নিয়ে কথা বলছি, আমরা তো জানি যে আমি যদি ইনফেক্টেড হই, এই ইনফরমেশনটা যদি আমি রিভিল করি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা পাবলিক গুড, রাইট? এটা আমি তাহলে পজিটিভ পাবলিক গুড, পজিটিভ একটা এক্সটার্নালিটি আছে। তাহলে কি আমি সোশ্যাল সেফটি নেটের কোনো কম্পোনেন্টকে আমি এটাকে ইনসেন্টিভাইজ করবো কিনা, সো দ্যাট পিপল টেক টেস্ট, এবং সেই টেস্টের যে পজিটিভ রেজাল্ট আছে সেটা দিয়ে যেন আমরা আমাদের পলিসি, আমরা ইকোনমিকে কিভাবে ওপেন আপ করবো, লকডাউন সেটা যেরকমই হোক না কেন, সেটা কিভাবে আরো শিথিল করবো, নাকি শিথিল করবো না, আরো শক্ত করবো। এই যে সিদ্ধান্ত নেয়ার যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা একটা ডেটা ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের উপর বেসিস হয়ে হওয়া উচিত ছিল। আমাদের উচিত হবে আগামী 2 মাস এই পুরো ইনফ্রাস্ট্রাকচারে আপনার স্ট্যাটিস্টিশিয়ান, বায়োলজিস্ট, ইকোনমিস্ট, ক্লিনিশিয়ান, এরা কিভাবে পার্টিসিপেট করে একটা মোর কম্প্রিহেন্সিভ সিস্টেম ডেভেলপ করবে। আমার মনে হয় যে সেটা যদি না থাকে, তাহলে আমরা কিসের ট্রেড অফ নিয়ে কথা বলবো বলেন? আসলে যদি আমরা না জানতে পারি খুললে কি হবে, না খুললে কি হবে, বন্ধ করলে কি হবে, শিফটিং এ গেলে কি হবে, সেটা যদি আমরা জানতেই না পারি, তাহলে আসলে আমরা পলিসি তো, এটা তো কাইন্ড অফ ফ্লাইং ব্লাইন্ড বলে যেটাকে, যে আমরা জানি না, আমরা করছি, হয়তো কিছু হবে, এক্সেস ডেট হয়তো অতটা হবে না যতটা আমরা ভাবছি। এটা তো আসলে খুব ডিফিকাল্ট বলে না। আমি হয়তো খুব একটা চিপ অ্যান্সার দিচ্ছি, কিন্তু ওই ডেটা ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আসলে এই আলোচনাগুলোটা করা খুব কঠিন। আমি শুধু সেই ব্যাপারটা একটু তুলে ধরার চেষ্টা করি। আমি একটা প্রশ্ন করি আপনাদের সবাইকে, জাহিদ ভাই সহ,
সে হলো যে গিভেন যে এটাই আমাদের দেশের লিমিটেশন, আমাদের দেশটা এভাবেই রান করে, সো এবং খুলে যাচ্ছে এবং এরপরে সংক্রমণ বাড়বে, তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এর ভিতরেও কৌশলটা কি হতে পারে? মানে ইকোনমিক কৌশল, অফকোর্স এটা স্বাস্থ্যগত কৌশলও থাকতে হবে, বাট আপনাদের চিন্তা ভাবনা কি যে গিভেন যে এটাই বাংলাদেশ? বিদিশা তো আপনার প্রশ্নের উত্তরে কিছুটা ইঙ্গিত দিয়েছে যে এখানে যেসব খাতে ঝুঁকি কম, যেসব এলাকায় ঝুঁকি কম, এই যে জোনিং এর কথা যেটা WHO রেকমেন্ড করে, ওই অ্যাপ্রোচে গিয়ে হটস্পট পরে বা হটস্পটে ধরে যেগুলো কম হট সেগুলোকে আলাদা করে এবং যেগুলি বেশি হট সেগুলোকে সম্পূর্ণভাবে লকডাউন করে একটা রিস্ক বেসড অ্যাপ্রোচের কথা বিদিশা বলেছে। আমি পুরোভাবে এন্ডোর্স করি। ডক্টর জাহিদ ভাই, আমিও আপনার সাথে একমত। আমি মনে করি যে যদি এটা নিয়ে চলতে হয়, আমাদেরকে এইভাবে আগাতে হয়, তাহলে আমাদেরকে কিছু ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট এবং অফিসের যে সেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকতে হবে। আমি মনে করি একটা স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে যতটুকু ম্যানেজ করা যায় সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। মানে ওয়ার্ক ফ্রম হোম হলে ওয়ার্ক ফ্রম হোম এর ব্যবস্থা রাখতে হবে, যদি আমাদের অফিস থেকে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে হেলথ কনসার্নকে রেখে। আর যদি জোনিং করা যায় সেটা হলে সবচেয়ে ভালো হতো। যেসব জায়গায়, যেমন এখানে একটা বড় জিনিস জাহিদ ভাই, আপনারা তো লক্ষ্য করবেন যে আমরা ডিসেন্ট্রালাইজেশন যে কথাটা বলি আজকে, কিন্তু এটা খুব আমাদের মানে আমরা খুব খারাপ ভাবে ফিল করছি। আজকে ঢাকা শহর ভিত্তিক আমাদের ইকোনমি হয়ে গেছে। এখন যদি ঢাকাকে পুরো লকডাউন করে দেওয়া যেত, কিন্তু এত বেশি কিন্তু স্প্রেড হতো না আমার মনে হয়। এখন পুরোটাই এপিসেন্টার হয়ে গেছে ঢাকা এবং চিটাগং, এই দুইটা বড় শহর, আর ইকোনমিও রান করছে এই দুইটা শহরকে কেন্দ্র করে। এখন আমরা যদি ডিসেন্ট্রালাইজেশনটা আগে থেকে আরো ভালোভাবে, তাহলে আমাদেরকে পুরোটাই ঢাকার উপর নির্ভর করতে হবে। রিক্সাওয়ালারা লাখে লাখে দেখবেন যে ঢাকায় আসতে হবে, নাহলে তার জীবিকা নেই। আর এখানে আসলে সে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আজকে ডে লেবাররা এখানে না আসলে হবে না, মুদি দোকানদাররা এখানে না আসলে হবে না, অথচ দেখেন ঢাকার বাইরে কিন্তু স্প্রেডটা অত বেশি না। তো আমরা যদি আজকে ঢাকা বা চট্টগ্রাম বড় শহর দুটোর বাইরে যদি ওপেন আপ করে চলতে পারতাম তাহলে হয়তো কিন্তু আমাদের ইকোনমি মনে হয় না এফোর্ড করতে পারবে ঢাকার বাইরে দিয়ে। তো সেই জায়গাটাতেই আমার মনে হয় একটা ডিসেন্ট্রালাইজিং চিন্তা ভাবনা এখানে ওপেন আপের ক্ষেত্রে থাকা দরকার ছিল, যে আসলে কোন কোন সেক্টরকে কতটুকু সুরক্ষা দিয়ে চালু করা যায়। 15 দিনের জন্য সরকার একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে একটা টাইমলাইন দিয়েছে। আমি জানি না সেখানে কোনো ওয়েল প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে কিনা, নাকি জাস্ট দেখি আর কি হয় সেই ব্যাপারে হয়েছে, আই ডোন্ট নো। তো সেটাই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লেভেলে যদি আমরা কিছুটা সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, তারপরে অন্যান্য হেলথ প্রোটেকশন বলেন, সেগুলো মেনটেন করে চলতে পারি, তাহলে আমার ধারণা যে হয়তোবা আমরা কিছুটা রিস্কটা মিনিমাইজ করতে পারবো। কিন্তু যেটা আয়রনি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে জনগণ, যাদের ক্ষেত্রে মেজরিটির কিন্তু ওই বোধ বুদ্ধিটুকু নেই, থাকলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। আপনি রাস্তাঘাটে দেখেন, বাজারে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, তাদেরকে যদি বলেন আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলেন, তাহলে কিন্তু সেই জিনিসটা তারা মানবে না, তারা মধ্যে এই জিনিসটা নেই। সেই জায়গাতেই আমি খুব সন্দিহান যে আসলেই যে ইন্ডিভিজুয়াল লেভেলও প্রোটেকশন মেনটেন, হেলথ প্রোটোকল মেনটেন করে আসলে কতটুকু আমরা এর থেকে রক্ষা পেতে পারি। অতনু, আপনি কি শাহরিয়ারের প্রশ্নের উত্তরে কিছু বলতে চান? আচ্ছা, আমি যেটা সাজেস্ট করব বা এটা আমার সাজেশন না আসলে, সেটা হচ্ছে কি যে কিছু পদ্ধতির ব্যাপার আমরা জানি যেগুলো করা যদি যায়, মানে একটা বিরাট যদি আছে, কারণ আমাদের ইমপ্লিমেন্টেশন তো প্রচুর ইনস্টিটিউশনাল গাফিলতি বা কিছু দুর্বলতা আছে যেটা আমাদের পক্ষে কঠিন। তো সাধারণত যে জিনিসগুলো বলা হয়, যেটা মঞ্জু ভাই অলরেডি বলেছেন, যে একটা হচ্ছে নাম্বার অফ টেস্টিং আমাদের অপ্রতুল, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে গিয়ে এই টেস্টিংটা আমরা ব্যবহার করি প্রাইমারিলি ডায়াগনস্টিক্স, কিন্তু এটার জন্য যে মনে করেন যে পপুলেশন লেভেল যে প্রিভ্যালেন্স, যে এটা র্যান্ডম টেস্টিং করা, সেই জিনিসটা আমরা এখনো আসলে অ্যাডপ্ট করিনি। আমার মনে হচ্ছে সেটা একটা ভাবা যেতে পারে। এবং আমাদের যদিও ল্যাবরেটরি কিছু আপনার সাপ্লাই সাইডে কিছু কনস্ট্রেইন আছে, কারণ আমাদের টোটাল নাম্বার অফ এখন টেস্টিং হয় অ্যাবাউট 12,000-এর মতো আর কি। তো সুতরাং সেটা কিভাবে আমরা ডায়াগনস্টিক ছেড়ে কিছুটা কিভাবে পলিসির জন্য ব্যবহার করতে পারবো। তো সুতরাং সেটার একটা র্যান্ডম টেস্টিং করে, মনে করেন যদি আমরা এখন গাজীপুরে র্যান্ডম টেস্টিং করে দেখি যে না আমাদের সিচুয়েশনটা ইমপ্রুভ করছে, তাহলে আমরা সেখানে সেভাবে পলিসি নিতে পারি। কিন্তু এই জিনিসটা জানা দরকার আসলে, এবং সেখানে আমার মনে হয় যে আমরা একটা রোল, মানে আমরা একটা ভূমিকা রাখতে পারি অ্যাজ এ সোশ্যাল সায়েন্টিস্ট।
থার্ড যেটা সেটা হচ্ছে ট্রেসিংটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এখন যদি আমি অসুস্থ হই, আমি যদি পজিটিভ হই, তাহলে আমার সাথে যারা আছে এবং সেটা কিভাবে আমরা করব, কমিউনিটি লেভেলে ট্রেসিং কিভাবে করবে, সেখানে ওই যে আবার বারবার আসছে যে আমরা নিজেদেরকে তো বলতে না চাওয়ার একটা আসলে চেষ্টা আছে। শুরুতে আসলে খুব স্টিগমাটাইজ হয়ে গেছিল পুরো বিষয়টা, তো সেখানে আমাদের একটা আসলে লক্ষ্য রাখা উচিত। লাস্ট যেটা খুব কঠিন হবে সেটা হচ্ছে গ্রুপ ডিস্টেন্সিং। ফর এক্সাম্পল, আমি বা আমার পরিবার বয়সগত কারণেই হোক এবং স্বাস্থ্যগত কারণেই হোক আসলে লেস ভালনারেবল। আমার বাসায় 45-এর উপরে কেউ নেই, কিন্তু আমার বাবা মা মনে করেন দুজনেই হাই রিস্ক গ্রুপে, সুতরাং আমরা তাদের সাথে দূরত্ব মেনটেন করবো। এটা একটা হতে পারে, যেটা কেন সুইডেন করার চেষ্টা করেছিল, কিন্তু আনফরচুনেটলি এটা কিন্তু খুব ভালো কাজ করেনি সুইডেন। তো সুতরাং এটা একটু ডিফিকাল্ট, কিন্তু গ্রুপ ডিস্টেন্সিং এর ব্যাপারটা আমরা মানতে চেষ্টা করতে পারি। এবং আমি আবার বারবার ওই প্রথম পয়েন্টে ফেরত আসবো যে সোশ্যাল সেফটি নেটটাকে আমরা আসলে একটা ইনসেন্টিভ মেকানিজম ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারি এগুলোকে ব্যবহার করার জন্য। তো আমি এগুলো সাধারণত আমরা জানি অন্য দেশের অভিজ্ঞতা থেকে, এগুলো হয়তো চেষ্টা করা যেতে পারে, এখনো সময় আছে। মানে গিভেন যে যা হয়ে গেছে আমাদের থেকে তো অপটিমাইজ করতে হবে উইথ গিভেন কনস্ট্রেইন। আমার মনে হয় যে এগুলো যদি একটা সিস্টেমেটিক্যালি আমরা চেষ্টা করি, আমাদের কিছুটা হলেও আমাদের লস মিনিমাইজ হবে। যদিও আমরা হয়তো যা ক্ষতি হওয়ার তা তো হবে, কিন্তু অ্যাটলিস্ট আমরা কিছু অনেক খরচটা কমাতে পারবো। ধন্যবাদ অতনু। আমি এখন শেষ প্রশ্নের দিকে যেতে চাই, যে একটা বড় বিতর্ক, এই সাপোর্টটা আমরা কিভাবে ডেলিভার করব, এই নিয়ে তো এটা নতুন বিতর্ক না, পুরনো বিতর্ক, তবে এখন বিশেষভাবে এটা সামনে এসছে। সেটা হলো ক্যাশ ভার্সেস নন ক্যাশ সাপোর্ট। আমি আপনাদের যে মতামতটা জানতে চাই, যে আমরা এখন এই করোনা পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে যে রেসপন্স গুলো দেখেছি এই ভালনারেবিলিটি এটাকে অ্যাড্রেস করার জন্য, সেখানে কিন্তু বেশিরভাগ দেশই যে সমস্ত স্পেসিফিক ইন্টারভেনশন করেছে, সেখানে এই ক্যাশ বেসড ইন্টারভেনশনের একটা প্রাধান্যটা খুবই পরিষ্কার। কিন্তু আমাদের কনটেক্সটে, আমি শুধু আমাদের বাংলাদেশের কনটেক্সটে না, আমাদের এই সাবকন্টিনেন্টে এবং বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশে আমাদের একটা প্রেফারেন্স আমরা দেখতে পাই যে ইমিডিয়েট রেসপন্সটা হচ্ছে ফুড বেসড সাপোর্ট। কাজে আমি আপনাদের মতামত যেটা চাই, যে কয়েকটা দিক মাথায় রেখে, একটা হলো যে এটা ক্যাশ দেব না ফুড দেব, সেটা ক্রাইটেরিয়া একটা তো হতে হবে যে স্পিড অফ রেসপন্স, কারণ এখানে কত দ্রুত আমরা সহায়তাটা পৌঁছাতে পারি টার্গেট গ্রুপের কাছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। স্পিডের ক্ষেত্রে কোনটা বেশি কার্যকর। দ্বিতীয় হচ্ছে ভাইরাস, এটা ডেলিভারি প্রসেসে আমার আবার ভাইরাস রিস্ক, স্প্রেড রিস্কটা যাতে বেড়ে না যায়, সামাজিক দূরত্ব রেখে যাতে এই কাজটা সম্পাদন করা যায়, যেখানে একটা ভাইরাস রিস্কের ডাইমেনশন হয়। তৃতীয় হচ্ছে যে ইভেন টার্গেটিং এর ক্ষেত্রে, যে কোনটা ফুড বেসড প্রোগ্রাম বা ক্যাশ বেসড প্রোগ্রাম, এই দুটোর মধ্যে টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কোনটাতে বেশি মাইলেজ দিতে পারি। এবং ফাইনালি যেটা আপনি মোস্ট কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে প্রেফারেন্স ফর ফুড আমরা যেটা দেখতে পাই আমাদের ইন্টারভেনশনে, এটার ব্যাখ্যাটা মানে এটা কেন? আমি ডক্টর মঞ্জুর আপনাকে দিয়ে শুরু করবো। ধন্যবাদ জায়েদ ভাই। আপনি আপনার লাস্ট কোশ্চেনটা দিয়ে আমি শুরু করতে চাই। আমি ভাবছিলাম এটা প্রেফারেন্স ফর ফুড কেন আমাদের দেশের মতো দেশে, এটা ডিপেন্ড করছে আমি মনে করি যে লকডাউন সেটার কনসেপ্ট থেকে এসেছে। একটা হচ্ছে আপনি যদি সবাইকে স্ট্রিক্টলি লকডাউন ফোর্স করতেন, বাসায় থাকতো, তাহলে তাকে কিন্তু ফুড কেনার জন্য বাইরে যাওয়ার মতো অবস্থায় সে থাকতো না, তাকে ফুড আপনার ঘরে পৌঁছে দিতে হবে। আমি নিজে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি, অনলাইনে অর্ডার দিয়েও আমি অনেক কিছু পাইনি, যার কারণে আমাদের ওই সিস্টেমটা এখনো ডেভেলপ করেন। তাহলে আপনি আপনার এটার সাথে জড়িত হচ্ছে আপনি লকডাউনটা মেনটেন করছেন কিনা, তারপরে আপনি ফুড দিবেন না ক্যাশ দিবেন সেটার উপর ডিপেন্ড করছে। যেহেতু আমরা গত 3 মাসে আমরা সো কল্ড একটা রিল্যাক্সড লকডাউনে ছিলাম, ওই সময়টা ফুড প্রেফারেন্সটা অনেক বেশি ছিল। লোকজন যেহেতু বাজারে যেতে পারছে না, ঢাকা শহর বাদ দেন, সেখানে অনেক দোকান খোলা ছিল না, মাত্র কিছু ছিল, বা গ্রামে অঞ্চলে যে বাজারে যেতে হবে, মার্কেট প্লেসে যেতে, অনেক দূরে যেতে, সেখানে তাদের যাওয়া নিষিদ্ধ ছিল। তো এই ক্ষেত্রে ফুডটা প্রেফার করি, আমি নিজেও ব্যক্তিগত মনে করি ফুডটা ছিল। তারপরে সেক্ষেত্রে এখন যদি আমরা এভাবে রিল্যাক্স করি, তাহলে এখানে যেটা হচ্ছে যে গিভেন দা সিচুয়েশন যে আমরা সোশ্যাল হেলথ প্রোটোকল মেনটেন করি, সেক্ষেত্রে ক্যাশ প্রেফারেন্সটা আসবে এখন প্রায়োরিটি।
সেদিক থেকে। ডক্টর মঞ্জুর, আমি আর আপনাকে যদি একটু ইন্টারাপ্ট করি, যে এখানে আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন, এখানে তাহলে লকডাউনের ভিত্তিতে তো সবাই বন্ধ, তাই না? একেবারে যে কেউ বাইরে যেতে পারেনি তাই তো না। তাহলে তো ওই আর্গুমেন্টে যে সবাইকেই বাসায় ফুডটা পৌঁছে দিতে হবে, কেউ হয়তো পে না করবে, কেউ পে করবে না, না সেটাই কি একটা আপনি জিনিস বলতে হচ্ছে, চাচ্ছেন না? না এটা এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে যে আপনি যদি বিশেষ করে ওই জাতীয় লোকদেরকে, যারা মোস্ট ভালনারেবল গ্রুপ, তাদেরকে যদি আপনি বাসায় না রাখেন, সে জীবিকার জন্য বের হবে। আমি শুধু ফুডের জন্য যাচ্ছি তা না, সে জীবিকার জন্য যাবে, এট দ্য সেম টাইম ফুডের জন্য যাবে, ইভেন আমার ফুড আনার জন্য সে যাবে। আমার বলতে আমাদের ধরেন এই এই ক্লাস যেটা বলি তাদেরকে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ফুডটা দেওয়ার জন্য কিছুটা সাপ্লাই চেইন কিন্তু মেনটেন করা হয়েছে। এখন ওদেরকে কিন্তু বোথ পারপাসেস, জীবিকা এবং ফুড, দুটার জন্য বাইরে যেতে হচ্ছে, যার কারণে তারা কিন্তু কোনোভাবেই এটা মেনটেন করেনি। এখন আমরা সেই এক্সপেরিমেন্টও করিনি যে আদৌ শুধু ফুড দিলেই ওদেরকে রাখা যায় কিনা, সেই এক্সপেরিমেন্টটা আমাদের করার সুযোগ হয়নি, কিন্তু সেটা একটা বিষয় ছিল। এর মাঝে তো কিছুটা, আপনি তো 100% আর হয়তো পারবেন না সবকিছু, এর মাঝে কিছুটা হয়তো থাকবেই, সেই সেই বিতর্কে আমি নাই যাই। কিন্তু আমার, যদি আমি স্ট্রিক্ট লকডাউন মেনটেন করতে চাই, তাহলে আমার ফুড দেওয়া ছাড়া এখানে আর কোনো উপায় ছিল না। এখন দ্বিতীয় হচ্ছে যে ক্যাশ, আমি এখন মনে করি যে এখন যদি আমি জানি না যে আমরা যদি এখন পুরোপুরি ওপেন আপ করতে পারি, আমি শিওর না এটা সম্ভব বলে, অনেক কিছু হয়তো পার্শিয়ালি হবে, তাতে করে কিন্তু ভালনারেবল গ্রুপটা কিন্তু সাফার করতে থাকবে। সবাই যে 100% স্যালারি পাবে তাও না, সবাই যে 100% আগের মতো অবস্থায় ফিরে যেতে পারবে তাও না, তাদের একটা নিড থাকবে। সেই জায়গাটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? আপনি যেটা বলছিলেন যে আমি এমএসএমই নিয়ে আজকে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ভাবে কথা বলছি, আমার নিজস্ব গবেষণা বক্তৃতা বলছি, সেটা হচ্ছে সরকার যে ধরনের প্রণোদনাগুলো দিয়েছে, পার্টিকুলারলি আপনি দেখেন যে এমএসএমইদের জন্য 20,000 কোটি টাকার ক্রেডিট প্যাকেজ দিয়েছে। এমএসএমইদের মেজরিটি হচ্ছে ডু নট হ্যাভ দ্য অ্যাক্সেস টু ব্যাংক, তাদের সেই সামর্থ্য নেই। তারা ব্যাংক লোন নেওয়ার জন্য যে ধরনের ক্যাপাসিটি থাকা দরকার, গ্যারান্টর থাকা দরকার, কোলাটেরাল থাকা দরকার, ব্যাংকের কাছে যে যে কাগজপত্রের ডকুমেন্ট সেটা তাদের নাই। তাহলে এই প্রণোদনাটা তাদের কাছে যাবে কিভাবে? এটা তো সম্ভব না, তারা পাবে না। এবং আপনি দেখেন আজকে 3 মাস হয়ে গেল, আমার মনে হয় না যে এর সামান্যতম অর্থ খরচ করা হয়েছে, একদিকে। দ্বিতীয়টা হচ্ছে তাদের এই সিচুয়েশনে আমরা তাদেরকে আরো ঋণগ্রস্ত করার চেষ্টা করছি, যেখানে তাদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়ার কথা। সেই জায়গায় আমরা বারবার বলছিলাম যে যারা ইতিমধ্যে ব্যাংকিং অ্যাক্সেস আছে তাদের ঋণ না হোক, সুদটা অন্তত 6 মাসের জন্য ওয়েভ করে দেওয়া হোক। প্রিন্সিপাল পেমেন্টের ক্ষেত্রে মোরাটোরিয়াম ইম্পোজ করা হোক অন্তত 1 বছরের জন্য। সেই ধরনের কিন্তু পলিসি আমরা দেখি। এখন আমরা যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট এই যে ধরেন প্রায় 9 মিলিয়নের মতো এমপ্লয়ি আছে যারা ইনফরমাল এসএমই সেক্টরে আছে, যাদেরকে আমরা মোটামুটি ধরতে পারি কটেজ এবং অন্যগুলো বাদ দিয়ে, তাদের যে একটা এমপ্লয়মেন্ট লস হলো, তাদের যে ওয়েজ লস হলো, তাদের জন্য আমি বলছি হয় সেক্টর ওয়াইজ যেতে হবে, অথবা যে ব্রড বেজ এন্টারটেইনমেন্টে যেতে হবে, যাতে করে ওরাও এর মধ্যে পড়ে যায়, দুটোর একটা। কিন্তু আমরা এখনো জানি না এটা কিছু করা হলো কিনা। এখন না করতে পারাটাই হয়তো আমাদের কারো আমাদেরকে মোটিভেট করছে এটাকে আরো ওপেন আপ করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়েল আর্টিকুলেটেড এবং ওয়েল প্ল্যান্ড একটা স্টিমুলাস প্যাকেজ দরকার ছিল, যে ক্ষেত্রে আমরা বলছি যে এটার বিভিন্ন ওয়ে আছে। আমি রিসেন্টলি একটা যে বিজনেস স্ট্যান্ডার্ড একটা আর্টিকেলে ডিটেইল আমার একটা ভিউ দিয়েছি কিভাবে এই প্যাকেজটাকে অন্তত স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে কিছুটা আছে এসএমই ফাউন্ডেশন একটা ক্রেডিট হোলসেল প্রোগ্রামের একটা মডালিটিস আছে, যেখানে দিলে হয়তো কোলাটেরাল দেওয়া যেতে পারে। তারপরে হয়তো মাইক্রো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে ইনভলভ করা যেতে পারে, যদি আমরা এটা গ্রান্ট হিসেবে দিতে চাই একটা সার্টেন পোর্শন, অথবা আমরা ডেট রিলিফ গ্রান্টও করতে পারি। ঠিক আছে, তুমি ফেরত দিলে আমরা সার্টেন পোর্শন তোমাদেরকে ডেট গ্রান্ট রিলিফ হিসেবে ফেরত দিব। মানে বিভিন্ন ধরনের ব্যাপার আছে যেগুলো করলে এরা পেতে পারে। তো প্রশ্ন হলো যে যে এরা কিভাবে পেতে পারে, সেই জিনিসটা আমরা কিন্তু আইডেন্টিফাই করিনি। আমরা কিন্তু আগের মতে বিজনেস অ্যাজ ইউজুয়াল ফর্মেই দিয়েছি, যার কারণে তারা মেজরিটি এর কোনো সুযোগ পাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে আমরা সোশ্যাল সেফটি নেট বলেন বা যাই বলেন, আমরা বলছি সেই সোশ্যাল সেফটি নেটের আওতায় কিন্তু এখন আর নাই, এটার আওতা অনেক বাড়াইতে হবে। সেই ট্রেডিশনাল ভিউ থেকে আমাদেরকে আসতে হবে আগামী 1 বছরের জন্য। যে আমরা যদি সীমিত আকারে ওপেন আপও করি, তাহলে ওদেরকে এই সাপোর্টটা দিয়ে যাওয়া দরকার। অ্যাটলিস্ট আমি বলবো যে ইকোনমিকে এটা রিটেইন করা বা সার্ভিসিং করা, ইটস নট যে আমরা ইকোনমিকে এখন প্রমোট করার মতো এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যে অবস্থায় ছিলাম সেখানে মোটামুটি চালিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে যে ভালনারেবল গ্রুপটা আছে, মিডল ক্লাসের একটা পার্ট, ও যারা ইনকাম লস হয় তাদের একটা সমস্যা আছে, তাদেরকে সবাইকে যদি আমরা অ্যাক্রস দ্য বোর্ড
যদি ইভেন 2,500 টাকা করেও আসে বা 3,000 টাকা করেও দেওয়া যায়, সেটাও যদি দিতে পারি তাহলে হয়তো, কিন্তু সেটাও আমরা এখনো দিতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, যে টার্গেটিং প্রবলেম আছে না। সেই জায়গাটা আমি বলছি যে আমাদের অতি দ্রুত এখন আমরা যতটুকু ঘোষণা করেছি প্রণোদনা, সেটাকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া উচিত, এবং যারা পারছে না তাদেরকে কেন পারছে না সেটাও আইডেন্টিফাই করে অন্তত এই ধরনের লোকদের হাতে যাতে অর্থ পৌঁছে, এবং এগুলো সে ক্যাশ ট্রান্সফারের কথা হচ্ছে, অর্থটা যাতে পৌঁছে। আর রিলিফের অবস্থানটা থেকে আমরা হয়তো অনেকটা বেড়ে এসেছি, যেহেতু আমাদের লকডাউনটা আগের মতো নেই এখন আর। সেক্ষেত্রে আমি এখন ফুড প্রেফারেন্সটা হয়তো এখন থাকবে না, কিন্তু ক্যাশ প্রেফারেন্সটা আমার মনে হয় স্টিল। ডক্টর অতনু রব্বানী, এই ডক্টর মঞ্জুর যে আর্গুমেন্টটা দিয়েছেন, আপনি কি এটার সাথে সম্পূর্ণ একমত? এবং এই ক্যাশ ভার্সেস ফুড ডিবেটে আপনার অবস্থানটা কোন দিকে? আমি একটু প্রসেসটা বলি, তারপরে আমি আমার একটু পার্শিয়াল প্রবলি মানে ব্যাপারটা নিয়ে যে খুব ডিপলি ভাবার একটু সুযোগ আছে। তো যদি আমি একটু নিজার্ক হয়ে যেতে পারি, কিন্তু আমার মনে হয় ক্যাশের ব্যাপারে একটু বায়াস বেশি থাকবে। তো সেটার প্রসেসটা আমি তাহলে একটু বলি যে কেন আমি এটা মনে করছি। তো নাম্বার 1 হচ্ছে গিয়ে যে আমার মনে হয় যে জেনারেলি আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া ফুডের বিষয়, যে এটা মঞ্জু ভাই বলেছেন যে ফুডের ক্ষেত্রে আমরা যদি প্রপার সাপ্লাই চেইনটা মেনটেন করতে পারি, তাহলে সোশ্যাল আইসোলেশন ডিস্টেন্সিং এর উপরে আমাদের একটা কন্ট্রোল থাকবে, এবং সেটা আমরা আসলে একটা ইনস্ট্রুমেন্টাল রোল হতে পারে এই পার্টিকুলার সিচুয়েশনটাকে ডিল করার জন্য, রাইট? সো দ্যাটস আই থিঙ্ক ভেরি ওয়েল টেকেন আর্গুমেন্ট। এখানে একটা আসলে অ্যাজাম্পশন আছে যে আমরা ওই সাপ্লাই চেইনটা মেনটেন করার মতো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আছে। তো গিভেন যে এই পার্টিকুলার এপিডেমিকের শুরুতেও আমরা কিছু ঘটনা দেখেছি যে যেখানে কিছু পিলফ্রেজ হয়েছে, কিছু করাপশন হয়েছে, তাহলে আমার মনে হয় যে একটু সম্ভাবনা থেকে যায় যে এটা আমরা যদি ওই পুরো সাপ্লাই চেইনটা, এবং আমরা যদি ধরে নিই যে সাপ্লাই চেইনটা একটা পার্টিকুলার প্রসেসের মধ্যে দিয়ে হবে, যেখানে আমাদের গভর্নমেন্ট একটা বড় ভূমিকা থাকতে হবে, তাহলে আমার মনে হয় যে সেখানে পিলফ্রেজের এই ব্যাপারটা একটা ঝুঁকি থেকে যায়। তো সেটা যদি থেকে যায় তাহলে আমার মনে হয় যে অ্যাজ অ্যান আইডিয়া ইটস ভেরি গুড, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনে আমাদের মনে হয় আমাদের একটু দুর্বলতা থাকতে পারে। ক্যাশের একটা সুবিধা আছে যে এটা আমরা ডাইরেক্টলি অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো, যে আমরা যদি আবারও একটা বড় অ্যাজাম্পশন হচ্ছে গিয়ে যে আমি আসলে তাহলে ধরে নিচ্ছি যে আমাদের অনেকেরই ওই মোবাইল ওয়ালেট আছে, বিকাশ বা নগদ বা অন্যান্য রকেট, এগুলোতে অ্যাক্সেস আছে আর কি। সুতরাং আমার মনে হয় যে একভাবে আমরা এটা 0-1 না ধরে আমরা যদি এটা একটু বলি যে আমাদেরকে একটু কনভেক্স কম্বিনেশন নিতে হবে, যে মাঝামাঝি কিছু করতে হবে, তাহলে একটা হতে পারে যে যাদের আসলে এই ওয়ালেটের সুবিধাটা আছে, যাদেরকে আমরা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করতে পারবো। এবং বিদিশার শুরুতে একটা কথা বলছে যে আমাদের কিন্তু সরকারের অলরেডি একটা এই ক্যাশ ট্রান্সফার ইনফ্রাস্ট্রাকচার, এই আমাদের যে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, তারা কিন্তু অলরেডি ডেভেলপ করেছে। তো সুতরাং আমরা সেটার সুবিধা নিয়ে আমরা যাদেরকে দিতে পারি তাদেরকে আমরা ক্যাশ ট্রান্সফার দেই। ডেভেলপমেন্ট ইকোনমিক লিটারেচারটা মোটামুটি এখন একটু ইদানিং যেসব রিসার্চ করেছে, ক্যাশ ট্রান্সফারের কিছু ওয়েলফেয়ার ইমপ্লিকেশন আছে, এবং এটা অনেক পুরনো একটা ডিবেট, একেবারে সেই পুরনো মিল্টন ফ্রিডম্যান পর্যন্ত যায়, যেখানে দেখা যায় যে আমরা আসলে চয়েসের ব্যাপারটাও এটার মধ্যে রাখতে পারি। আর তার সাথে যদি আমি সাপ্লাই চেইন একটা বলি, যে ফর এক্সাম্পল আমরা যদি, তাহলে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে আমার ওই যে পার্টিকুলার যে ছোট ছোট মুদির দোকান আছে, এবং একটা অ্যাডিশনাল সুবিধা হতে পারে যে এই যে ছোট বিজনেস গুলো আছে, তাহলে আমি একটা সাবস্টিটিউশন ডেভেলপ করলাম, তাই না? এই মুদির দোকানের যে মানুষগুলো আছে তাদেরকে আমরা বিজনেস করতে দিলাম, আমরা এদিকে একটা ভেরি কেনজিয়ান একটা ডিমান্ড জেনারেট হলো এর মাধ্যমে, এবং যেহেতু অলরেডি একটা বেটার ডেভেলপড একটা কাইন্ড অফ মার্কেট বেসড একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আমাদের আছে, আমরা দুটোকে মার্চ করলাম। এখন মানুষ কত দূর আসলে ওই যে পার্টিকুলার সোশ্যাল ডিস্টেন্সিং বা প্রোটেকশন নিয়ে কিভাবে করবে, তাহলে আমাদের ম্যাস আমরা যেগুলো নিয়ে কথা বলিনি, যেমন আমাদের যে মুখোশ ব্যবহার, সেটা যেন আরো বেশি হয়, সেগুলো যেন আমরা প্রপারলি ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেকটা মানে একটা হাইব্রিড একটা সলিউশনের দিকে যাবে, যেটা আমার মনে হয় যে আরেকটু ম্যানেজেবল হবে। বাট আমার কথা যেটা বলবো যে এটা 0-1 হওয়ার দরকার নেই। আমার মনে হয় যে অনেক জায়গা আছে যেখানে আমার কেউ যদি হোম কোয়ারেন্টাইনে আটকে যায়, যে অলরেডি এফেক্টেড হচ্ছে, তাদেরকে তো আমাদের ডেলিভার করাতেই হবে, তাদেরকে খাবার পৌঁছাতেই হবে।
সেই পৌঁছানোর ব্যাপারে আমার মনে হয় যে আমাদের সরকারি ডিস্ট্রিবিউশন সিস্টেমই হোক বা এনজিও ভিত্তিক হোক বা আমাদের বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে বা ফ্যাক্টরি তাদের ওয়ার্কারদেরকে দিল সাপোজ এগেইন মেবি এ স্টুপিড আইডিয়া, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই হাইব্রিড সিস্টেমটা আমরা কিভাবে আরো সুবিধা নিতে পারি, যেখানে আমার মনে হয় যে পিলফ্রেজের ব্যাপারটা আমরা আরেকটু বেটার ডিল করতে পারবো। যে বেসিক্যালি আমি যেটা বলছি যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা একটা কম্পিটিটিভ হোক, তাহলে হয়তো একটা বেটার হবে। ওকে, ধন্যবাদ অতনু। বিদিশা, আপনাকে দিয়ে আমরা শুরু করছিলাম এবং আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। এখন আপনার মতামত তুলে দিতেন এই প্রসঙ্গে। আচ্ছা, এখানে আমার মনে হয় যে দুজন যে কথাগুলো বলেছেন আমার মনে হয় ডিসএগ্রিমেন্টের এখানে কিছু নাই। আমি একটু যেটা বলতে চাই যে ক্যাশের দুটো বড় বেনিফিট হচ্ছে, একটা হচ্ছে যেটা হচ্ছে যে মাল্টিপ্লায়ার এফেক্টের একটা ব্যাপার কিন্তু আছে, যে টাকাটা কোথায় খরচ করা হচ্ছে, সবজি কিনছি সবজিওয়ালার কাছে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আরেকটা যেটা সেটা হচ্ছে চয়েসের ব্যাপার, চয়েসের ফ্লেক্সিবিলিটিটা আছে। এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই। আবার অন্যদিকে আমরা যদি ইনকাইন্ড ট্রান্সফারের কথা দেখি, সেখানে যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, তখন যখন আমরা স্ট্রিক্ট সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা যদি বলে থাকি, তাহলে একটা জিনিস অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে আমরা কিছুটা হলেও তো মানুষের চলাফেরাটাকে একটু কন্ট্রোল করার হয়তো চেষ্টা হতে পারে কাইন্ডের মাধ্যমে। কিন্তু পুরো বিষয়টা একটা চয়েসের ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট পয়েন্ট আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে কয়েকটা পরিবারকে টাকা দেওয়ার কথা বলছিলাম, তো তখন যিনি বলছিলেন যে খুব খারাপ অবস্থায় আছে বস্তির লোকজনের কথা, তো তখন বলে যে না 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 সাবধান, টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, টাকা যদি ওনাদের হাতে পড়ে তাহলে তো বাচ্চার দুধ কিনবে না, বরং যে সিগারেট খাবে। হ্যাঁ, তো বিষয়টা হয়তো জিনিসটা হয়তো একটু সিলি হতে পারে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু অনেক সময় থেকে যায়। সুতরাং আমাদের দেশের সোশ্যাল কনটেক্সটে যেটা অতনু বললো রাইটলি সেই, যে আমাদের আসলে চিন্তা করতে হবে কাদেরকে আমরা কি ধরনের মানে এটা এমন না যে এটা দিলে ওটা আমরা দিবই না, বা এই সলিউশনে গেলে আমরা ওই সলিউশনে যাব না, আমরা সেভাবে না চিন্তা করে আমাদের হয়তো একটু দেখবার বিষয় রয়েছে যে যাদেরকে এটাতে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যাদেরকে প্রপারলি অ্যাক্সেস করা যাচ্ছে তাদেরকে আমরা ক্যাশ ট্রান্সফারের বিষয়ে দেখতে হবে। এবং সেক্ষেত্রে যেটা দেখতে হবে যে আমরা কিন্তু খুব দুঃখজনক ভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের ক্যাশ ট্রান্সফার দিতে যাওয়ার সময়ও দেখা গেল যে অনেক ধরনের লিকেজ চলে আসে। লিকেজ চলে আসলে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যেটার মধ্যে লিকেজ আমরা মিনিমাইজ করতে পারবো সেটাই আসলে সবচাইতে প্রেফারেবল হওয়া দরকার। এখন সেক্ষেত্রে অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা যতটা এফিশিয়েন্টলি জিনিসটা দিতে পারি। এখন সেক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা কনভেক্স কম্বিনেশনের কথা যেটা বলো সেটার সাথে রাইটলি সে, সেখানে আমি একটু অ্যাড করবো যে সেখানে হয়তো অ্যাক্সেস টু ফাইন্যান্সের মধ্যে আমাদের চিন্তা করা হচ্ছে যে এক্সট্রিম পুয়ার কোন গ্রুপগুলো, নিউ পুয়ার কোন গ্রুপগুলো, এবং কাদেরকে হয়তো একটা চাকরি করতো, তাদের একটা বিকাশ অ্যাকাউন্ট ছিল, তাদেরকে ট্র্যাক করা সহজ হবে, এফিশিয়েন্টলি আমরা টার্গেট করতে পারবো, তাদের জন্য আমরা ক্যাশের ব্যবস্থা করলাম। কিছু কিছু মানুষ হচ্ছে একেবারে দুস্থ ভালনারেবল পরিবার, তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে অনেক সময় ক্যাশ হয়তো আরেকজন ন্যাশনাল আইডি কার্ডের নিয়ে ব্যবহার করলো কিনা, সেটাও একটা দেখার বিষয় আছে। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুব এফেক্টিভলি জিনিসটা চিহ্নিত করার বিষয়টা তখন হবে যদি আমরা ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে, এবং বিষয়টা যদি এরকম হয় যে পরিবারের মধ্যে শুধু দুইজনের, একটা হাউস হোল্ডে শুধু দুইজনের ন্যাশনাল আইডি কার্ড ম্যাক্সিমাম ব্যবহার করা যেতে পারে। সুতরাং ওইভাবে জিনিসটা সিস্টেমেটিক্যালি যদি করা যায় তখন অবশ্যই ক্যাশ ট্রান্সফারের বেশ কিছু বেনিফিট আছে এবং ক্যাশ ট্রান্সফারটা প্রেফারেবল। কিন্তু লিকেজের বিষয়টা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আনফরচুনেটলি এখানেও আমাদের লিকেজটা চলে আসে, সেখানে কিন্তু আসলে সমস্যাটা দেখা দিচ্ছে। এবং আমার মনে হয় সেটার কারণেই কিন্তু হয়তো একটা পর্যায়ে যখন যেটা ছিল যে আমরা আজ থেকে 10 বছর আগে যখন চিন্তা করতাম তখন আসলে এই ধরনের ব্যাংকিং সিস্টেমটা ছিল না, তখন বাধ্য হয়ে আমাদের ইন কাইন্ড ট্রান্সফারের কথা চিন্তা করতে হতো। এখন যেহেতু একটু মডার্নাইজ হয়েছে সুতরাং আমরা তো ক্যাশ ট্রান্সফারের দিকে যেতেই পারি, কিন্তু আমাদের দেখতে হবে ওখানেও যেন টার্গেটিং এর এই সমস্যাগুলো না হয় এবং ভিত্তি ডিপেন্ড করবে যে কাদেরকে আমরা দিব। সুতরাং কাউকে হয়তো ক্যাশ ট্রান্সফার দিতে হবে, কাউকে হয়তো ইন কাইন্ড ট্রান্সফার দিতে হবে, সেই বিষয়গুলো একটু চিন্তা করার দরকার রয়েছে। এখানে লিকেজ পিলফারেজের যে বিষয়টা, এটা তো অবশ্য একটা বৃহত্তর গভর্নেন্সেরই একটা অংশ, মানে আমাদের সমস্যাগুলো এবং যে ধরনের সমাধানের কথা আপনাদের কাছ থেকে আমরা শুনলাম, বিশেষ করে ডক্টর মঞ্জুর যেটা বলেছিলেন যে এখানে সবাইকে সম্পৃক্ত করা, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান না বা আমলাতন্ত্রের যে সিস্টেম গুলো আছে তার উপর নির্ভর না করে প্রোগ্রাম ডিজাইন এবং ডেলিভারিতে অন্যান্য যারা অ্যাক্টরস আছে নাকি
ফিল্ডে কাজ করছেন সরকারের বাইরে তাদের থেকে এবং যারা গবেষণা করেন তাদের থেকে উপদেশ নিয়ে এই প্রোগ্রাম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশনটা নিশ্চিত করা। আপনাদের যদি বার্নিং কোনো বক্তব্য থাকে সার্বিক আলোচনার ভিত্তিতে আর কিছু যোগ করতে চান কিনা, ওভারঅল যে আপনাদের কোনো মানে বলার তাগিদ আছে, কিন্তু আমি ঠিক অ্যাব্রাপ্টলি ওখানে শেষ করে দিতে চাই না। ডক্টর মঞ্জুর। না, এখন যেটা বলছিলাম যে সংকটময় মুহূর্তে লিকেজ বা ফিল্টারেজ এগুলোকে আমরা ফাইন টিউন করার হয়তো আমাদের সুযোগ সময় নেই খুব বেশি। সেদিক থেকে কিছুটা যদি আমরা এটা মেনেও নিই, তারপরেও যদি আমরা সত্যিকার অর্থে সাপোর্টটা ডেলিভারি করতে পারি সেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এখনো করতে পারিনি। আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। গত 3 মাস চলে গেছে, আমরা এখনো সত্যিকার ভাবে দিতে পারিনি, সেদিকটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে উই মিস দ্য ট্রেন, হয়তো পুরোপুরি না মিস করলেও এখনো সুযোগ আছে আমাদের ডেটাবেস গুলাকে আবার তৈরি করার। যেমন এক হচ্ছে আমি বলছিলাম যে এমএসএমই দের তালিকাটা, যেটা হচ্ছে 2013 সালে ইকোনমিক সেন্সাস থেকে নিয়ে বিবিএস কে দিয়েই কিন্তু ওখান থেকে আমার একটা তালিকা করা সম্ভব, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। তারপরে যে দরিদ্রদের বা অন্যদের ক্ষেত্রে যদি আমরা ইভেন হেজের যে 2016 সালে যে 40,000 হাউস হোল্ডের উপর থেকে যদি আমরা কিছুটা তালিকা পেতে পারি, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির যে তালিকাটা আছে এগুলো করতে পারি, তাহলে সম্ভব। আর যেটা আরেকটা যেটা আমার কাছে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, যে এই এক হচ্ছে বরাদ্দটা যাতে অপ্রতুল না হয়। সামনের বাজেটকে যদি টার্গেট করে আমরা কথা বলি, বা সেক্ষেত্রে স্টিমুলাস যতগুলো ঘোষণা করা হয়েছে সবগুলাকে আমি মনে করি হলিস্টিক্যালি একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে একটা জায়গায় নিয়ে আসা, সেটাকে আমরা ব্রডবেজ এন্টারটেইনমেন্ট সাপোর্ট বলি অথবা সোশ্যাল প্রোটেকশন বলি, সেফটি নেট বলি, এবং সেগুলোকে অ্যালাইন করেই সামনের বাজেটের আওতায় এই জিনিসগুলো নিয়ে আসা দরকার। এতে আমার মনে হয় বাজেটে প্রায় 20% মতো এই খাতে বরাদ্দ থাকা দরকার হবে। সেইটা মেনটেন করে কিছুটা পিলপারেজ বা লিকেজ মানে আমাদেরকে এখন যদি দিও, আমার মনে হয় না এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। আমার মনে হয় যে এই জিনিসটা আমরা 3 মাস হয়ে গেল এবং আমাদের মধ্যে একটা একই সাথে অনিশ্চয়তা এবং একটা কি বলবো যে আমাদের একটা স্ট্রেস আমাদের একটা সেটা তৈরি হয়েছে, যেটা তো শেষ কোথায়। তো আমার মনে হয় যে আমাদের কালেকটিভলি ব্যাপারটা একটু, যেহেতু মিডিয়াতে কথা বলছি আর কি, যে এটা আসলে একটা লম্বা সময়ের ব্যাপার, যতদিন না পর্যন্ত পোস্ট করোনা টাইমে ডেফিনেশন আমাকে যদি জিজ্ঞেস করেন সেটা বলবো হচ্ছে কি আইদার খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট অথবা খুব ইফেক্টিভ একটা ভ্যাকসিনেশন। সেটা আগামী 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আগামী 1 বছর আমাদেরকে অর্থনৈতিকভাবে হোক বা আমাদের দেশে আসার সম্ভাবনা, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং সেই পয়েন্ট আমি অ্যাকচুয়ালি আপনাকে আসবো। তো আগামী 1 বছরের মধ্যে সেই জিনিসটা আমাদের মধ্যে আসবে না। সুতরাং আমরা মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার যে এরপরে আমরা কালকেও যদি খুলি বা না খুলি, এটা কিন্তু আসলে 1 বছরের একটা পরিকল্পনার ব্যাপার আছে। তো আপনি যদি ভ্যাকসিনের কথা বললেন, ভ্যাকসিনের কথাটাই তাহলে একটু বলি যে ভ্যাকসিনেশন প্রচুর ট্রায়াল হচ্ছে, এবং সেই ট্রায়ালে কিন্তু একটা সুযোগ ছিল, অন্তত 1 মাস 1.5 মাস আগে পড়েছিলাম যে যেসব অনেক বাংলাদেশ কিন্তু ওটাতে পার্টিসিপেট করতে পারে, এবং যারা পার্টিসিপেট করছে তারা কিন্তু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাবে এটা যখন ডিস্ট্রিবিউটেড হবে। আমি বলছি যে আমাদের পরিকল্পনার মধ্যেও যে ঠিক আছে তাহলে আমরা এই টাইপের ভ্যাকসিন ট্রায়ালে পার্টিসিপেট করব কি করব না, এবং সেটা আপনার তাহলে এখন থেকে আমাদের সেই আবারও বলছি যে আমাদের আসলে একটা অবকাঠামো, এই ভ্যাকসিন ট্রায়ালে পার্টিসিপেট করাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা অংশ। আমাদের এই যে একটু লঙ্গার টার্ম ভিউ নেওয়া আর একটু মায়োপিয়া থেকে সরে আসার চেষ্টা করা, এবং ট্রেন, আমি কমপ্লিটলি এগ্রি মঞ্জুর ভাই যে মেটাফোরটা ব্যবহার করছেন যে আমরা অনেক কিছু হয়তো মিস করেছি, কিন্তু একই সাথে এখন যে অবস্থায় আছে সেটাতেও কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। কিন্তু 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে কিনা আমরা জানি না, সেজন্য আমাদের মধ্যে আবার অ্যাডিশনাল স্ট্রেস তৈরি হচ্ছে, হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে যে হয়তো হচ্ছে কিন্তু আমাদের সাথে শেয়ার হচ্ছে না, অ্যাজ এ সিটিজেন বলছি। আমার মনে হয় যে এখানে সেই সুযোগটা আছে। আসলে আমাদের কিছু ধারণা আছে যেগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি, অনেক দেশ তো অনেক কিছু করেছে, সেগুলো আমরা কিভাবে অ্যাডপ্ট করব, একটু লঙ্গার টার্ম ভিউ নেওয়া, এবং এই জিনিসগুলোর ব্যাপারে এই অবকাঠামোগুলোর ব্যাপারে আমাদেরকে একটা ইনভেস্ট করার আসলে আমার মনে হয় যে এখন সুযোগ আছে। প্রত্যেকটা দিন আমরা এই ট্রেন গুলো মিস করছি, তো সুতরাং অনেকগুলো ট্রেন আমরা ধরতে পারিনি, কিন্তু অনেকগুলো ট্রেন আমাদের ধরার সুযোগ আছে। সেই ট্রেনগুলো আমরা ধরবো কি ধরবো না সে ব্যাপারে আসলে একটা খুব ইম্পর্টেন্ট কালেকটিভ একটা ডেলিভারেশন কিন্তু জরুরি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডকে স্বল্প পরিসরে আমাকে এটাতে
অংশগ্রহণ করার সুযোগ আছে। প্রথমে আমি একটু যেটা বলবো সেটা হচ্ছে, আমি যদি একেবারে ফেব্রুয়ারি মাসের ফিরে যাই, তাহলে আমাদের বোধহয় এখনো আমাদের কিন্তু একটা বড় সমস্যা, আমরা কিন্তু জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা NSSS, সেটার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং সেটা চিহ্নিতকরণ এবং সেটার যে লাইফ সাইকেল অ্যাপ্রোচটা এবং 5টা মোটামুটি কোর যে প্রিন্সিপালের মাধ্যমে যেটা সাজানোর মাধ্যমে লিকেজটাকে কমানো, স্ট্রিমলাইন করা, সেই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব জরুরি। এটা যদি আমি করোনা ছাড়াও বলি, তারপরও এটা খুব জরুরি। আর সেটার সাথে দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে বারবার যে বিষয়টা চলে আসে, সেটা হচ্ছে চিহ্নিতকরণের বিষয়টা, এবং চিহ্নিতকরণের বিষয়টা NSS এর মাধ্যমে কিছুটা চিহ্নিতকরণের বিষয়টা মঞ্জুর ভাই যেটা বলেছেন, BBS এর কিছু ডেটা স্ট্যাটিস্টিক্স আছে, NGO গুলো বিভিন্ন তৃণমূল পর্যায়ে কাজ করে, বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট গুলো বিভিন্ন ধরনের কাজ করে। এইভাবে যত বেশি মানুষকে আমরা চিহ্নিত করতে পারবো, তখন কিন্তু আমাদের একটা চিন্তা করতে হবে ক্যাশ এবং কাইন্ডের মধ্যে কোন জিনিসটা আমরা কাদেরকে এফেক্টিভলি পৌঁছাতে পারবো এবং কাদের ক্ষেত্রে কিছুটা ডিলেমা আছে, এবং সেইভাবে আমাদের একটা ডিসিশন নেওয়ার ব্যাপারটা। আর শেষটা আমি যেটা করব, শেষের আগে আরেকটা কথা, সেটা হচ্ছে শহরাঞ্চলের যে মানুষরা এবং যারা ভাসমান মানুষ এবং যারা যে ইন্টারনালি মাইগ্রেট করছে, যাদেরকে ধরাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে কিন্তু অস্বচ্ছ একটা ধারণা আছে। ওই বিষয়টা বিশেষ করে শহরের বস্তিবাসী যারা আছে, তাদেরকে কিন্তু টার্গেটটা বাড়ানোটা কিন্তু খুব জরুরি। আর শেষ যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু সামনে বাজেট আছে, আমাদের পেনশন এবং স্কুল স্টাইপেন্ড প্রোগ্রামটা যদি আমরা বাদ দিই, যদিও দুটো গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আমাদের 1.5% অফ GDP অ্যারাউন্ড। সুতরাং পেনশন এবং স্কুল স্টাইপেন্ডটাকে নেওয়ার পরে তখন সেটা 2.5% মতো একটা সংখ্যা আসে। আমাদের কিন্তু এই সংখ্যাটাকে বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ আমরা সেটা NSS এর মাধ্যমেই বলি, করোনার ফলে নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে আমরা পুয়ার, নিউ পুয়ার এবং প্রপার টার্গেটিং ক্যাশ ট্রান্সফারের মাধ্যমেই বলি। সুতরাং এটাকে 4.5% থেকে 5% অফ GDP যদি আমরা করতে পারি, তাহলে এই পর্যায়ে অ্যাটলিস্ট এই আগামী 10 দিনের মধ্যেই বাজেট, তাহলেও কিন্তু আমার মনে হয় যে অনেক পরিবারই উপকৃত হবে, এবং অন্তত পক্ষে আমরা এই বর্তমানে স্বল্পকালীন যে একটা আপৎকালীন একটা সমস্যা, সেই সমস্যা থেকে কিছুটা হলেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আমি বিজনেস স্ট্যান্ডার্ডকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ডক্টর সাইমা বিদিশা, ধন্যবাদ ডক্টর মঞ্জুর এবং ডক্টর অতনী রব্বানী। আমি বিদিশার শেষ কথাই বলবো, কনক্লুশনটা ড্র করতে চাই যে আমাদের এই বাজেট বরাদ্দ এই খাতে যা এখন আমরা খরচ করি সেই তুলনায় আর বাড়ানোর প্রয়োজন আছে, কারণ আমরা কনসেপ্টটাকে আরো বর্তমান অবস্থায় আরো ব্রডেন করতে হবে। শুধু সোশ্যাল প্রোটেকশন না, এখানে ভালনারেবিলিটিকে ঠেকাতে হবে, এবং ভালনারেবিলিটিকে ঠেকাতে গিয়ে আমাদেরকে এই যে বর্তমানে আমরা যেই এই বিকল্প যে কৌশলটা গ্রহণ করেছি, যে সহায়তা যেহেতু আমরা হয়তো পূর্ণভাবে দিতে পারবো না বা দীর্ঘমেয়াদে দিতে পারবো না, সেজন্য অর্থনীতিকে খুলে দেই, কিন্তু সেই পথে এগুলে ভালনারেবিলিটি বাড়ার একটা সম্ভাবনার কথা আপনারা সবাই বলেছেন, এই উদ্বিগ্ন। সেই জন্য অ্যাপ্রোচটাকে আরো বিজ্ঞান ভিত্তিক, আরো যেটা অতনু বলেছে যে একদিকে আমাদের টেস্টিং, ট্রেসিং এগুলোর ভিত্তিতে এলাকাগুলো চিহ্নিত করে তারপরে করে দেওয়ার কথা ভাবতে হবে। বিদিশা এখানে রিস্ক বেসড অ্যাপ্রোচের কথা বলেছেন, কোন অ্যাক্টিভিটি কম রিস্কি, কোন অ্যাক্টিভিটি বেশি রিস্কি, কোন জায়গাগুলো, সেইগুলোর ভিত্তিতে করতে হবে। আর ডক্টর মঞ্জুর তো আমাদের সার্বিকভাবে এই বিশেষ করে আমাদের ক্ষুদ্র, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা যে সমস্ত কর্মসূচি নিচ্ছি সেখানে বাস্তবায়নের সমস্যার কথাগুলি বিশেষভাবে তুলে ধরেছেন। আর ফুড ভার্সেস ক্যাশের ক্ষেত্রে আমি যেটা বুঝলাম আপনাদের উত্তর থেকে, যে এখানে ফান্ডামেন্টালিজমের কোনো জায়গা নেই, মানে খাদ্য মৌলবাদ বা নগদ মৌলবাদ, এখানে এটা বাইনারি কোনো চয়েস না, এখানে প্রয়োজন ভিত্তিক এটা হতে হবে। তবে আমি অতনুর সাথে একটু বেশি ইনক্লাইন্ড এগ্রি করতে, যে এখানে ক্যাশ ভিত্তিক প্রোগ্রামের দিকেই যাওয়ার টেন্ডেন্সি এখন বেড়েছে, এবং যেহেতু সিস্টেমগুলি গড়ে উঠছে, এটা বিদিশা বললো, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের যে ওল্ড এজ পেনশন স্কিম যেটা আছে, এটা তো এখন G2P সিস্টেমে পরিচালিত হচ্ছে, কাজেই সেই দিকে আমাদের, তবে এখানে মৌলবাদের কোনো জায়গা নেই, এটা বাইনারি ঠিক চয়েস না, যেটা ডক্টর মজুর বারবার এমফাসাইজ করেছে। এই বলে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনারা অনেক সময় দিয়েছেন। থ্যাঙ্কস টু সারিয়ার, থ্যাঙ্কস টু বিজনেস স্ট্যান্ডার্ড। Grateful to you all for a very in-depth and offbeat discussion. বিশেষ করে সবাই আপনারা যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, এবং ডিফারেন্স অফ অপিনিয়ন ইটসেলফ ইজ ভেরি
enlightening Exciting. for journalists like me. So জাহিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ। বিজনেস স্ট্যান্ডার্ড আমাদের এই ধরনের ডায়লগ আমরা আরো চালিয়ে যাব, ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।